শোনো ভাইয়া, যেটা বলছিলাম বলো তো, অণুজীব পড়াইতেছিলাম, বুঝছো ভাইয়া? তো অণুজীব মানে কি ভাইয়া বলো তো, সারিয়ার বলো, অণুজীব কি জিনিস? আরে বৈশা বলো, বৈশা বলো, এত রেসপেক্ট দেওয়া লাগবে না, বলো। যেসব বস্তু সাধারণত খালি চোখে দেখা যায় না কিন্তু লাইট অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় সেগুলোকে মাইক্রোস্কোপ, মাইক্রোস্কোপ, কম্পাউন্ড মাইক্রোস্কোপ বা লাইট মাইক্রোস্কোপের সাহায্যে দেখা যায়। আচ্ছা আচ্ছা, ভাইরাসকে কি দেখা যায় মাইক্রোস্কোপের সাহায্যে? ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে দেখা যায়। ওটার এই কারণে কি বলা হয়? অতি আণবিক অতি আণুবীক্ষণিক বা আলট্রা মাইক্রোস্কোপিক, বুঝছো? যাই হোক, এটা আমরা বলছিলাম, মানে এইসব অণুজীব কারা কারা আছে এগুলো নিয়ে আলোচনা করছিলাম মেইনলি আজকের ক্লাসের জন্য। তোমার যতটুকু দরকার যে একটা ভাইরাস কি দিয়ে গঠিত, একটা ভাইরাসের মাঝখানে হলো একটা জেনেটিক ম্যাটারিয়াল থাকে, কথা বুঝতে পারছো? এই জেনেটিক ম্যাটারিয়ালটা কি কি হইতে পারে জানো? আরএনএ হইতে পারে অথবা ডিএনএ হইতে পারে, কথা বুঝতে পারছো? এবং এই জেনেটিক ম্যাটারিয়ালটা প্রোটেক্ট করার জন্য বাইরে এর কি থাকতে পারে? একটা প্রোটিন আবরণ থাকতে পারে। বাইরে কি থাকতে পারে? প্রোটিন আবরণ, এই জেনেটিক ম্যাটেরিয়ালটাকে প্রোটেক্ট করার জন্য। আমার কথা কি বুঝতে পারছো? এই প্রোটিন আবরণটার আরেকটা নাম কি জিসান? প্রোটিন আবরণটার নাম কি? যেই প্রোটিন আবরণটা জেনেটিক ম্যাটেরিয়ালের বাইরে থাকে? হ্যাঁ, ক্যাপসিড ক্যাপসিড, ক্যাপসিড, ঠিক আছে, বুঝতে পারছো? আর কি, আর হইলো সামটাইমস কিছু কিছু ভাইরাসের, কিছু কিছু সব ভাইরাসের না, কিছু কিছু ভাইরাসের কি যা থাকে জানো? এই যে তোমার কি বলে, ওর বাইরে এক্সট্রা একটা লিপোপ্রোটিনের আবরণ থাকতে পারে। এই লিপোপ্রোটিনের আবরণটা ওর হইলো কি থেকে আসে জানো? যেই সেল ফাটায় ও বের হইছে ওইটা থেকে আসে, কথা বুঝতে পারছো? মানে আমি তোমারে বুঝাই, ধরো এটা একটা সেল, এই সেলের ভিতরে ধরো একটা ভাইরাস অ্যাটাক করছে, এখন এই ভাইরাস কি করে? বংশবৃদ্ধি করে, তাই না? নিজের অনেকগুলো কপি তৈরি করে। আচ্ছা, এটার যখন এই ফাটায় বের হবে, মানে বংশবৃদ্ধি করতে করতে যখন ভাইরাসের সংখ্যা কি অনেক বাইরে যাবে, তখন কি এটা ফাটায় বের হবে না? যখন এটা ফাটায় বের হবে তখন কি ভাইয়া ও এই জায়গায় একটা কাহিনী করতে পারে না? মানে ও এই জায়গায় এইভাবে একটা ডেন্ট তৈরি কইরা মানে এটার ভিতরে ঢুকে যেতে পারে না, তাই না? তারপরে যখন বের হবে তখন কেমনে বের হবে? ও এরকম থাকবে আর ওর পাশে একটা কি আবরণ থাকবে। এই আবরণটাই কি এক্সট্রা করে আসলো, এই প্রাণীকোষের ঝিল্লি থেকে আসলো। প্রাণীকোষের ঝিল্লি কি দিয়ে তৈরি বলো তো? সাত বলো, কি দিয়ে তৈরি? ঝিল্লিটা কি দিয়ে তৈরি? প্রাণীকোষের কোষ ঝিল্লি কি দিয়ে তৈরি? কি দিয়ে তৈরি পড়ছো না? হেই বেটা, ফসফোলিপিড বাইলেয়ার, গ্লাইকোলিপিড বানাই দিচ্ছে, ফসফোলিপিড বাইলেয়ার, ঠিক আছে? প্রাণীকোষের ঝিল্লি কি দিয়ে তৈরি? ফসফোলিপিড বাইলেয়ার। ফ্লুইড মোজাইক মডেল পড়ো নাই? তাহলে এটা কি দিয়ে তৈরি হবে ভাইয়া? ফসফোলিপিড বাইলেয়ার। আর কি ছিল ফ্লুইড মোজাইক মডেলে বলো? ফসফোলিপিড বাইলেয়ার কি শুধু ছিল? আর কিছু ছিল না? প্রোটিন ছিল না? প্রোটিন এই যে গাঁথানো ছিল, তাহলে এটা কি স্থানে স্থানে কি থাকবে? প্রোটিন থাকবে। তাহলে তুমি দেখো এটার অবস্থা দেখো, এটাও কিন্তু একটা ফসফোলিপিড বাইলেয়ার। এটা দেখো ফসফেট হেড লিপিড টেল, নাকি না? ফসফেট হেড লিপিড টেল। আর এই জায়গায় কী থাকে ভাইয়া বলো তো? প্রোটিন। এগুলো হলো প্রোটিন। ঠিক এটা কি ঝিল্লির মতো, কোষ ঝিল্লির মতো এটার আবরণ। তাহলে ভাই আমি কি বলছি, কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে, সব ভাইরাসের নাম, কিছু কিছু ভাইরাস আছে ডাইরেক্ট ফাটায় বের হয়ে যায়, কোনো আবরণ নেয় না, কথা কি বুঝতে পারছো? ও ডাইরেক্ট ফাটায় বের হয়ে যায়, কোনো আবরণ নেয় না। কিন্তু কিছু কিছু ভাইরাস আছে কি এরকম আবরণ নেয়। যেসব ভাইরাস এক্সট্রা ভাইয়া এই যে ক্যাপসিড বা প্রোটিন আবরণের বাইরে এক্সট্রা করে একটা আবরণ নেয়, ওইসব ভাইরাসকে কি বলে? এনভেলপ ভাইরাস। গুড। এনভেলপ ভাইরাসের আরেকটা নাম কি জিসান? আবরণী ভাইরাস। তো এটা তো জানি, এনভেলপটি আরেকটা নাম। এটা দেখ কি লিপিডের তৈরি না একটা মেমব্রেন, লিপোপ্রোটিনের, তাহলে লিপো ভাইরাস, তাই না? লিপো ভাইরাস বলে, কথা বুঝতে পারছো? যেসব ভাইরাসের বাইরে এক্সট্রা করে এই ফসফোলিপিডের আবরণ থাকে ওগুলোরে কি বলে? লিপো ভাইরাস বলে। আর যারা ভাই ডাইরেক্ট ফাটায় বের হয়ে যায়, অর্থাৎ শুধু জেনেটিক ম্যাটেরিয়াল আর ক্যাপসিড থাকে, বাইরে এক্সট্রা আবরণ থাকে না, ওদেরকে বলে নন এনভেলপ ভাইরাস। এনভেলপ মানে আবরণ, এনভেলপ মানে কি, নন এনভেলপ মানে কি ওদের এক্সট্রা করে আবরণ নাই, নন এনভেলপ ভাইরাস। অথবা এদের আরেকটা নাম কি? নেগেট ভাইরাস। এটা তুমি পারবা দেখে জিজ্ঞেস করলাম, বুঝতে পারছো? যাই হোক, আচ্ছা এরপর আসো, বুঝতে পারছো? এতটুকু আমরা হলো করছিলাম, এতটুকু আমরা মানে করছিলাম। এখন আসো ভাইয়া ক্যাপসিড আমরা পড়বো। হ্যাঁ, জেনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা অনেক কিছু পড়ছিলাম, যে জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ অথবা আরএনএ হইতে পারে। আমি তুমি যদি বলি এমন একটা জায়গার নাম বলো যেখানে ডিএনএ কি ভাইয়া দ্বিসূত্রক না একসূত্রক? বলো। ডিএনএ হলো দ্বিসূত্রক। এমন একটা জায়গার নাম বলো যেখানে ডিএনএ একসূত্রক পাওয়া যায়। অ্যান্সার হলো ভাইরাস। ভাইরাসে দ্বিসূত্রক ডিএনএ পাওয়া যায়, কিন্তু আবার একসূত্রক ডিএনএও কি পাওয়া যায়। ভাইরাস বাদে অন্য কোথাও সব জায়গায় কি ডিএনএ কত কি সূত্রক? দ্বিসূত্রক। শুধুমাত্র ভাইরাসই এমন একটা জায়গা যেখানে ডিএনএ একসূত্রক পাওয়া যাইতে পারে। আমার কথা কি বুঝতে পারছো?
সেকেন্ডলি ভাইয়া দ্বিসূত্রক আরেকটা কি আরএনএ। আরএনএ হলো কি নর্মালি এক সূত্রক, কিন্তু ভাইরাসই এমন একটা জায়গা যেখানে আরএনএ কি দ্বিসূত্রক পাওয়া যাইতে পারে। ঠিক আছে, এখন আমারে জিসান আমারে বলবে যে তাহলে ভাইয়া ডিএনএ এটা কি ভাইরাসের মধ্যে ডিএনএ তাহলে কি ডাবল স্ট্যান্ডার্ডও হইতে পারে, মানে দ্বিসূত্রক হইতে পারে, আবার কি এসএস মানে কি সিঙ্গেল স্ট্যান্ডার্ড মানে এক সূত্রক হইতে পারে। ভাইরাসের মধ্যে আরএনএও কি হইতে পারে সেম ডাবল স্ট্যান্ডার্ড হইতে পারে। আচ্ছা এটা একটু নিচে লিখি তাহলে বেটার হবে। এটা হলো তোমার কি সিঙ্গেল স্ট্যান্ডার্ড হইতে পারে, এটা আবার কি ডাবল স্ট্যান্ডার্ড হতে পারে। বলতো ডিএনএ সিঙ্গেল স্ট্যান্ডার্ড হওয়া কি কমন নাকি আনকমন? আনকমন। তাহলে এটার এক্সাম্পলও কি থাকবে? কম থাকবে। এটার এক্সাম্পলটা কি? সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ যুক্ত ভাইরাসের এক্সাম্পল কি? পার্ভোভিরিডি। গুড, পার্ভোভিরিডি গোত্রের ভাইরাস বা পার্ভো ভাইরাস বললেও হবে। কথা বুঝতে পারছো? একটাই এক্সাম্পল, একটা কি পার্ভো ভাইরাস। আবার দেখো আরএনএ ডাবল স্ট্যান্ডার্ড কমন না আনকমন? আনকমন। ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ কি দ্বিসূত্রক না এক সূত্রক? এক সূত্রক। তাহলে কি দ্বিসূত্রক আরএনএ কি কমন না আনকমন? আনকমন। তাহলে এটার এক্সাম্পলও কি শুধু একটাই হবে, সেটা কি রিও ভাইরাস। আচ্ছা তারপরে ভাইয়া বলছিলাম তাহলে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ এর এক্সাম্পলগুলো কি কি হবে বলো। স্যার টিআইবি। আচ্ছা আগে কবিতাটা বলো। তাই ভ্যাকেশনে টিপু ও প্রক্সি এর ভীষণ হাঁপানি হলো। তাই ভ্যাকেশনে টিপু ও প্রক্সি এর ভীষণ হাঁপানি হলো। টিপু ও প্রক্সি পক্সি, এগুলো লেখা লাগবে না। আচ্ছা লেখো, সমস্যা নেই। পক্সি এর ভীষণ হাঁপানি হলো। ভীষণ হাঁপানি হলো। এবার তোমরা দুইজন মিলা, তুমি আর হইলো জিসান, দুইটা মিলে ট্যাগ টিম করে একটা একটা করে করো, বলো এটা দিয়ে কি হবে? টিআইবি ভাইরাস। ভ্যাকেশনে কি দিয়ে হইব? ভ্যাকেশনে ভ্যাকসিনিয়া ভাইরাস। তারপরে টিপু দিয়ে কি হইব? টি2 ফাস্ট ভাইরাস। তারপরে ও দিয়ে কি কিছু আছে? ও দিয়ে কিছু নাই। আচ্ছা পি দিয়ে হইব পক্স ভাইরাস, তাই না? পক্স ভাইরাস। পক্স ভাইরাস কি কি আছে ভাইয়া বলো তো? কি কি? পক্স মানে কি? পক্স মানে বসন্ত। পক্স মানে কি ভাইয়া? বসন্ত। যেমন গুটি বসন্ত, জল বসন্ত, আর হইলো গো বসন্ত। এই তিন ধরনের কি পক্স আছে। কথা বুঝতে পারছো? তাহলে মনে রাখবা যে গুটি বসন্ত মানে স্মল পক্স। কথা বুঝতে পারছো? গুটি বসন্ত মানে স্মল পক্স। জল বসন্তর ইংলিশ কি জানো? জল বসন্তর ইংলিশ কি শারিয়ার? চিকেন পক্স। আর কাউ পক্স হইলো কি? গো বসন্ত এক্সাম্পল কাউ পক্স। তাহলে মনে রাখবা স্মল পক্স হয় কোন ভাইরাসের কারণে বলো তো? ভ্যারিওলা ভাইরাসের কারণে। ভাইয়া বলো তো কি বলে তোমার জিসান বলো, চিকেন পক্স বা জলবসন্ত কোন ভাইরাসের কারণে হয়? বলো বলো। ভ্যারিসেলা জোস্টার। বলো ভ্যারিসেলা জোস্টার ভাইরাসের কারণে হয়। আর কাউ পক্স কার কারণে হয়? এটা তো সবাই পারবা, ভ্যাকসিনিয়া ভাইরাসের কারণে হয়। তো বুঝতে পারছো এগুলো হইলো পক্স ভাইরাস। তাহলে পক্স ভাইরাসের এক্সাম্পল তো আমরা পারবো নাকি? ঠিক আছে। স্মল পক্স কার কারণে? ভ্যারিওলা। চিকেন পক্স কার কারণে? ভ্যারিসেলা জোস্টার। আর কাউ পক্স হলো কি? ভ্যাকসিনিয়া। আচ্ছা পক্সি এর দিয়ে কি ভাইয়া বলতো? অ্যাডিনো ভাইরাস। অ্যাডিনো ভাইরাস। ভীষণের ভ দিয়ে কি ভাইয়া বলতো? এই যে ভ্যারিওলা ভাইরাস। দুইবার পাইলা, এখানে একবার পাইলা ভ্যারিওলা আর কি ভ্যারিসেলা জোস্টার ভাইরাস। কথা বুঝতে পারছো? আর হাঁপানির হ দিয়ে কি ভাই বলো তো? হারপিস ভাইরাস আর হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। আর এই হ দিয়ে কি এইচআইভি বাদ হেপাটাইটিস বি ভাইরাস। বুঝতে পারছো? এই কবিতাটা দেওয়া আছে, এটা পড়তে হইব। কথা বুঝতে পারছো? এই কবিতাটা দেওয়া আছে, এই কবিতাটা পড়তে হবে। শাহরিয়ার সুন্দর মতো নোট করছে। এখন আসো ভাইয়া, তাহলে আমরা আজকে ক্যাপসিড নিয়ে পড়বো। কি নিয়ে পড়বো ভাইয়া? ক্যাপসিড। ভাইয়া ক্যাপসিড গঠনগতভাবে তিনটা টাইপের হইতে পারে। ক্যাপসিড মানে কি? বাইরের আবরণ। বাইরের আবরণ মানে কি? এটা তোমার ডিএনএ আরএনএ আছে, এটারে বাইরে প্রোটেক্ট করার জন্য বাইরের একটা প্রোটিন আবরণ আছে, এটারে কি বলে? ক্যাপসিড। এই ক্যাপসিড বা প্রোটিন আবরণ স্ট্রাকচারালি কয় প্রকার হইতে পারে ভাইয়া? স্ট্রাকচারালি মানে গঠনগতভাবে তিন প্রকারের হইতে পারে, মানে তিন প্রকারের বাইরে নাই। কথা বুঝতে পারছো? একটা হলো এই ক্যাপসিডটা ভাইয়া আইদার একদম লম্বা দণ্ডের মতো হইতে পারে,
কথা বুঝতে পারছো? এটারে বলে রড শেপড। অ্যান্ড রড শেপটা কেমনে হয়, এটার গঠনটা কীরকম হয়? গঠনটা হলো হেলিকাল বলে। হেলিকাল মানে কি ভাই? হেলিক্স মানে কি ভাই বলতে পারবা? ঘূর্ণন বা পেঁচানো, তাই না? তাহলে হেলিক্স মানে ঘূর্ণন। তাহলে দেখো এটার অবস্থা দেখো তুমি একটু। এখানকার দেখো ক্যাপসিড যে গঠন হয়েছে, প্রোটিন, ছোট ছোট প্রোটিনগুলো দিয়েই তো গঠিত। মানে এটা একটা প্রোটিন, এটা একটা প্রোটিন, তাই না? এই প্রোটিনগুলো, তুমি এই প্রোটিনগুলোর অ্যারেঞ্জমেন্ট দেখো তো, এগুলো কি সরলভাবে সাজানো নাকি পেঁচানোভাবে বা ঘুরায় ঘুরায় সাজানো? দেখো প্রত্যেকের অ্যারেঞ্জমেন্টটা দেখো, এই এরকম কি সরলভাবে আছে নাকি এরকম বাঁকা বাঁকাভাবে আছে? মানে বাঁকা বাঁকাভাবে থাকলেও তুমি বুঝতেছো এটা এইভাবে ঘুরতেছে, তাই না? তার মানে কি ডিএনএর মতো পেঁচাইতেছে না? তাহলে এটা কি হেলিক্স হইলো? হেলিক্স হইলো তো, এই যে ঘুরতেছে। কথা বুঝতে পারছো? এটা হেলিকাল মানে কি, ও সরল নাই, ও কি পেঁচানো। হেলিকাল মানে হইলো পেঁচানো। কথা বুঝতে পারছো? তাহলে ওই তিন ধরনের শেপের মধ্যে একটা শেপ কীরকম হইতে পারে ভাইয়া? হেলিকাল হইতে পারে। আর যদি হেলিকাল হয় মানে এরকম প্রোটিনগুলো এরকম পেঁচানো পেঁচানোভাবে সাজানো থাকে, তাহলে আলটিমেটলি ক্যাপসিডের শেপটা কেমন আসে? রড শেপ আছে। আমার কথা বুঝতে পারছো? এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হইলো ভাইয়া, এই ক্যাপসিডগুলা এই যে এইভাবে ফেজ গঠন করতে পারে। ধরো এটা একটা ইউনিট, এটা একটা ইউনিট, বা এটা হলো অনেকগুলো ইউনিট দিয়ে গঠিত। এটা মানে এরকম অনেকগুলো কি গঠন করতে পারে? তল গঠন করতে পারে, তল। বুঝতে পারছো? যেমন একটা কিউবের কি 8টা, কয়টা তল থাকে? 4 5 6, 6টা তল থাকে। বুঝতে পারছো? যেমন এটা কিউবের কি 6টা তল থাকে, এরকম এরকম অনেকগুলো কি ফেস বা তল গঠন করতে পারে। তো এটা হলো ভাইয়া ইকোসাহেড্রাল ক্যাপসিডও হইতে পারে। ইকোসাহেড্রাল মানে কি ভাইয়া বলো তো? ইকোসা শব্দের অর্থ 20, মানে কয় তল বিশিষ্ট হইতে পারে? 20 তল বিশিষ্ট হইতে পারে। এটার পলিহেড্রন বলছে। পলিহেড্রন মানে কি? পলি শব্দের অর্থ কি? অনেক। হেড্রন মানে কি? হেড্রন মানে হলো ফেইসেস, মানে তল। কথা বুঝতে পারছো? 20 তল তো অবশ্যই অনেকই হইব, তাই না? তো পলিহেড্রন আর ইকোসাহেড্রালরে তুমি কি বলতে পারো? সিনোনিমাস বা একই রকম বলতে পারো। কথা বুঝতে পারছো? তাহলে ভাই কি বললাম? বললাম যে ক্যাপসিডের গঠনগতভাবে 3 প্রকারের হইতে পারে। এক প্রকার হইলো ক্যাপসিডের যে মনোমারগুলো আছে, মানে ক্যাপসিডের যে প্রোটিনের টুকরাগুলো আছে, এই টুকরাগুলো কি ভাই সরল রৈখিকভাবে নাকি পেঁচানোভাবে সাজাইতে হতে? এটা পেঁচানোভাবে হইতে পারে। ওটারে কি বলে? হেলিকাল ক্যাপসিড। আর নর্মালি হেলিকাল ক্যাপসিড হইলে, বুঝতে পারছো? হেলিকাল ক্যাপসিড হইলে ওটার শেপটা কেমন আসে দেখতেই পারতেছো? রড শেপ বা দণ্ডের মতো আসে। আর যদি ভাই হেলিকাল ক্যাপসিড না হইয়া সেটা অনেকগুলা ফেস গঠন করে, তখন কি ওটা ইকোসাহেড্রাল আসে। আসলে এই ক্যাপসিড ভাইয়া 3 ধরনের শেপ বলছে না? আসলে 2 ধরনেরই হইতে পারে, অর্থাৎ আইদার এইটা অথবা কি এইটা। থার্ড যে শেপটা বলছে ওটা হলো কমপ্লেক্স। কমপ্লেক্স মানে কি জানো? এই দুইটার একটা মিক্সচার। যেমন আমি যদি ভাই একটা ভাইরাস আঁকি, যেই ভাইরাসের উপরের দিকে ধরো এরকম হেলিকাল শেপ একটা আছে, আর নিচের দিকে হলো এরকম কি আছে, সরি উপরের দিকে হলো ইকোসাহেড্রাল আছে। ইকোসাহেড্রাল মানে বুঝছো তো? ওই যে এটা উপরের দিকে এটা বসাই দিলাম, আর নিচের দিকে কি হেলিকাল। হেলিকাল কি দণ্ডাকৃতির হয় না বা রড শেপ হয় না? বসাই দিলাম। তাহলে ভাই এটা কি হয়ে গেল? পুরাটা একটা কমপ্লেক্স হয়ে গেল। আমার কথা বুঝতে? কমপ্লেক্স মানে কি ভাইয়া? কমপ্লেক্স মানে দুইটার মিক্স। যেমন ভাই এটা T2 ফাস্ট ভাইরাস, দেখছো কখনো? এটা হলো এটা একটা ভাইরাস। এই ভাইরাস দেখতে এরকম। এটার কি বলে? T2 ফাস্ট ভাইরাস। তুমি T2 ফাস্ট ভাইরাস, এটা তো T2 ফাস্ট ভাইরাস, এটার বাইরে কোনো লিপোপ্রোটিনের আবরণ নাই। তাহলে তুমি যেটা দেখতেছো এটা হলো কি ক্যাপসিড দেখতেছো, তাই না? ডাইরেক্ট প্রোটিন আবরণটা দেখতেছো। তুমি একটু দেখো তো এর প্রোটিন আবরণের মধ্যে, তুমি দেখো এই জায়গাটা কি দেখতে কিরকম? ইকোসাহেড্রাল বা পলিহেড্রনের মতো না? মানে কি 20 তল মানে এরকম হইছে না? আচ্ছা, আর এটাও তো গেল এইরকম। আর হইলো কি ভাইয়া? এই যে দেখো এই তলটা, এটা কেমন ভাইয়া দেখতে? দণ্ডাকৃতির বা রড শেপ না? তাহলে এটা কি হেলিকাল গঠনের নিশ্চয়ই। তাহলে দুইটা মিলা হইলো এটা হইছে। কথা বুঝতে পারছো? তো দেখো ওর হইলো কি? ওর হইলো কমপ্লেক্স। কমপ্লেক্স মানে কি? ওর ইকোসাহেড্রাল আর দণ্ডাকৃতি দুটা মিক্স হয়ে তৈরি হয়। কিন্তু ভাইয়া যদি একদম বেসিকে যাও, বেসিকে আসলে ক্যাপসিড গঠনগতভাবে আসলে হইতে পারে কিরকম? আইদার এরকম হেলিকাল গঠনের হইতে পারে অথবা কি ইকোসাহেড্রাল গঠনের হইতে পারে। বুঝতে পারছো? এবং আর 3 নাম্বারটা হলো কি জাস্ট মিক্সড। আমার কি কথা বুঝতে পারছো? এটা কি ভাই আমি পিওর গঠনগতভাবে বলতেছি, গঠন। এখন গঠনের উপরও তো শেপ নির্ভর করে, এটা তো তুমি বুঝলাই যে যদি হেলিকাল হয় তাহলে কি রড শেপড হয়, তাই না? আচ্ছা ধরো হেলিকাল ক্যাপসিড হইলো, হেলিকাল ক্যাপসিডে এরকম রড শেপড হইলো। ধরো আমার কলম একটা ক্যাপসিড, তাহলে এটা ধরো হেলিকাল ক্যাপসিড। যেহেতু এটা দেখতে কি দণ্ডাকৃতির, তার মানে তুমি বুঝে নিতেছো এটা কি নিশ্চয়ই এই প্রোটিন ইউনিটগুলো এরকম তেরা তেরা ভাবে গেছে, তাই না? তাহলে তেরা তেরা ভাবে মানে এইভাবে 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 পেঁচায় পেঁচায় পুরাটারে র্যাপ করে ফেলছে, তাই না? আমার কথা কি বুঝতে পারছো জিসান? তাহলে ভাই দেখো এটা এটা তুমি বলতেছো কি দণ্ডাকার, তাই না?
আচ্ছা, ঠিকই, কিন্তু এই হেলিকাল ক্যাপসিডই আমি ধরো অনেকগুলা কলম বা অনেকগুলা দণ্ড একসাথে লাগাই দিলাম, অথবা ধরো এই হেলিকাল ক্যাপসিডটারই আস্তে আস্তে কি করলাম, বড় করলাম। বড় করলে কি এটা কি একদম পিওর দণ্ড থাকবে? ধরো অনেকগুলা কলম যদি লাগাই দিই দণ্ড থাকবে, নাকি এটা আস্তে আস্তে এরকম সূত্রাকৃতির হয়ে যাবে, মানে লম্বাই থাকবো কিন্তু কিরকম হয়ে যাব, রোপ বা সুতার মতো হয়ে যাব না? কিন্তু আসলে মানে প্রিন্সিপাল গঠন এটার কি ভাইয়া, হেলিকালই ছিল। খালি হেলিকালটা ছোট হইলে এটা পিওর দণ্ডের মতো লাগতেছে, আর বড় করলে কি এটা কি সুতার মতো হয়ে যাইতেছে। আমার কথা বুঝতে পারছো? তাহলে গঠন আসলে হেলিকাল দিয়া হইলেও হেলিকাল দিয়া কয়টা মানে শেপ সম্ভব, একটা হলো পিওর রড শেপ সম্ভব, আর যদি ওই রডটারই অনেক বড় করে ফেলি তাহলে ওটা কি হয়ে যাব, সুতা হওয়া যাবে। কথা বুঝতে পারছো? তাহলে শেপ কয়টা সম্ভব, মানে ক্যাপসিডের গঠনগতভাবে হেলিকাল, কিন্তু এই হেলিকাল গঠনেরই কয়টা শেপ সম্ভব, দুইটা শেপ সম্ভব। আমার কথা কি বুঝতে পারছো ভাইয়া? যে তুমি গঠনগতভাবে হেলিকাল লাগটা, এটা ছোট হেলিকাল, তখন এটা তোমার পিওর দণ্ড মনে হবে, কিন্তু এটা যদি তুমি আস্তে আস্তে অনেক এক্সটেন্ড করতে থাকো তাহলে আস্তে আস্তে তোমার এটা কি মনে হইব, সূত্রাকৃতি মনে হইব, কিন্তু গঠনগতভাবে ও আসলে কি হেলিকালে। তাহলে এই হেলিকালেরই কয়টা শেপ সম্ভব, দুইটা শেপ সম্ভব। তাহলে গঠনগতভাবে ক্যাপসিড তিন প্রকারের হইলো, এটার শেপ কিরকম হইতে পারে, এর থেকে কি বেশিও হইতে পারে, কারণ একই গঠনে কি দুইটা শেপ সম্ভব, এটা তুমি বুঝতেছো। এটা দণ্ডাকারটা কি সূত্রাকার। আবার তুমি দেখো ইকোসাহেড্রাল যে ক্যাপসিডটা আছে এটা কি 20 ফেস, মানে 20টা ফেস যুক্ত। এখন তুমি এটা দেখো, তুমি যদি অনেক উপর থেকে এটা মাইক্রোস্কোপ দিয়ে দেখো, তোমার এটার কি একটু গোল গোল মনে হইব না, তাই না? মানে উপর থেকে মাইক্রোস্কোপ দিয়ে দেখলে কি একেবারে সব ফেস একদম ভিজিবল ক্লিয়ারলি দেখবা না, একটু গোল গোল মনে হইব, গোল গোল মনে হইব। তাহলে ইকোসাহেড্রাল ক্যাপসিডগুলো নর্মালি কি শেপের হয় ভাইয়া, গোলাকৃতির শেপের হয়, স্ফেরিক্যাল বা গোলাকৃতির শেপের হয়। আবার ভাইয়া গোল একটু আশেপাশে দিয়ে চ্যাপটা মনে হইলে ওইটা আবার কি ওভাল শেপ হয়ে যেতে পারে না? ওভাল মানে কি, মানে গোল ডিমের মতো, মানে গোল যদি একটু আশেপাশে দিয়ে চ্যাপটা হয়ে যায় ওটা কি হয়ে যেতে পারে, ডিমের মতো হয়ে যেতে পারে। কিন্তু মানে গঠনগতভাবে এটা কি ইকোসাহেড্রালি না, ইকোসাহেড্রালি, গোল একটু হয়ে গেলে ওটা ডিমের মতো হয়ে যেতে পারে। তো তার মানে আমরা কি বুঝলাম, যে গঠনগতভাবে মেইনলি আসলে দুই প্রকারই, একটা হলো হেলিকাল আর হলো কি ইকোসাহেড্রাল, আরেকটা কি ভাই আছে কমপ্লেক্স। কিন্তু এটা একই গঠন, কিন্তু বড় ছোট করলে কি শেপ এক্সট্রা বাইরে দিতে পারে। এই কারণে তুমি দেখবা, তুমি যখন আরেকটা জায়গায় পড়বা, তুমি যখন আরেকটা জায়গায় পড়বা দেখো, তুমি এই যে ভাইরাসের ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু শেপ, এটা ক্যাপসিডের শেপের কথা বলতেছি আমরা, তাই না? এটা দেখো এখানে তুমি দণ্ডাকৃতির পাইতেছো, তাহলে ভাই এটার গঠনটা কিরকম ভাই বলো তো, হেলিকাল। আবার গোলাকৃতির পাইতেছো, তাহলে এটার গঠনটা কিরকম ভাই, ইকোসাহেড্রাল। গুড। তারপরে ভাইয়া এখানে কি দেখো, কিউবিকাল বা পনিগোলাল বা বহুভুজাকৃতি পাইতেছো। একটা মজার জিনিস বলি, ঠিক আছে? ধরো ইকোসাহেড্রাল ক্যাপসিডটা যদি অনেক বড় হয়ে যায়, মানে ইকোসাহেড্রাল ক্যাপসিডটা যদি অনেক বড় হয়ে যায়, মানে অনেক বড় বানায় ফেললাম আমি ইকোসাহেড্রাল, বা ওটার মধ্যে আরও ফেস দিলাম, তখন কি ভাইয়া এটা একটা নমনীয় সেই পয়সা পড়বো না এটা? তখন এটা দেখতে পাউরুটির মতো লাগে। কিসের মতো লাগে ভাইয়া? পাউরুটি। মানে বিষয়টা তুমি দেখো, বিষয়টা হলো এটা যে ধরো ইকোসাহেড্রাল ক্যাপসিডটাই কই গেল, এই যে হ্যাঁ, ধরো এখানকার ইকোসাহেড্রাল ক্যাপসিডটাই অনেক বড় বানায় ফেললাম, এটারে অনেক বড় বানায় ফেললাম। বড় বানাইতে বানাইতে এটা আস্তে আস্তে নমনীয় হয়ে যায়। যেমন দেখো এই দণ্ডটা অনেক শক্ত, কিন্তু এটার সাথে এক্সট্রা অনেকগুলো কলম যদি মানে লাগাই দিই তখন এটা কি নমনীয় হয়ে যায়। তেমনই ভাই ইকোসাহেড্রাল যদি অনেক বড় বানায় ফেলে ওইটাও কি হয়ে যাইতে পারে, নমনীয় হয়ে যেতে পারে। কথা বুঝতে পারছো? মানে ফ্লেক্সিবল হয়ে যেতে পারে। তখন আবার ওর শেপটা কি বের হয় ভাইয়া বলো তো, এই যে পাউরুটি আকৃতির বের হয়। কথা বুঝতে পারছো? তার মানে শেপ একটাই, সেটা হলো ইকোসাহেড্রাল, কিন্তু ওটা দূর থেকে দেখতে কি গোলাকার, দুই সাইড দিয়ে চাপাই দিলে একটু কি ডিম্বাকার দেখায়। আর যদি অনেক বড় হয় তাহলে ওটার কি দেখায়, বহুভুজ আকৃতির বা পাউরুটি আকৃতির। কথা কি বুঝতে পারছো? তাহলে ভাই এই যে আমি জাস্ট এখানে তোমাদের একটু বেসিক ক্লিয়ার করার জন্য, তাহলে এটার ক্যাপসিডটা গঠন করতে পারবে কি ইকোসাহেড্রালি। এটা কি ভাইয়া সূত্রাকার, হেলিকাল। গুড। আর এটা ওই তো গোল, মানে ডিমের মতোই, তাহলে কি ইকোসাহেড্রাল। তাহলে বুঝতে পারছো বিষয়টা? আসলে মাল একই, কিন্তু বিভিন্নভাবে কি হয়ে গেছে বুঝতে পারছো, শেপ টেপ এগুলো হয়ে গেছে। বড় ক্লাসে আসলে এত শেপ পড়ে না, বড় ক্লাসে খালি দুইটাই পড়ে, একটা হলো কি ইকোসাহেড্রাল আর কি হেলিকাল। এখানে তোমার এত কাহিনী টাহিনী মানে। এবার ব্যাঙাচি আকৃতির মানে কি ট্যাডপল, এটা কি কমপ্লেক্স, তাই না? এটা কমপ্লেক্স হইব, বুঝতে পারছো জিসান? আচ্ছা ওকে, তাহলে চলো। আচ্ছা ওকে ফাইন। এখন আসো ভাইয়া তোমার প্রোটিন কোড বা ক্যাপসিড নিয়ে পড়লাম। এখন ভাইয়া দেখো এই ক্যাপসিড দিয়া যে আবৃত এরিয়াটা কোনটা ভাইয়া বলো তো? এই এরিয়া না?
এই এরিয়া ফুল কি ক্যাপসিড দিয়ে আবৃত না, মানে এইটুকু এরিয়া যেটা দেখাইতেছি এটারে বলে ভাইরাসের কোর বা মজ্জা বলে। কি বলে ভাইয়া? কোর বা মজ্জা। তাহলে তোমার যদি কেউ জিগায় ভাইয়া ভাইরাসে কি কি থাকে, এটা সবাই পারে। ভ্যানারে গিয়ে জিজ্ঞেস করলো এটা পারবো যে ভাইরাসে কি থাকে, বলবো একটা প্রোটিন আবরণ থাকে, একটা জেনেটিক ম্যাটেরিয়াল থাকে। একটা দোকানদারে গিয়ে জিজ্ঞেস করবো, বলবো যে আচ্ছা লিপো ভাইরাসে কি, বাইরে একটা লিপোপ্রোটিনের আবরণ থাকতে পারে। কিন্তু তোমার যদি জিজ্ঞাসা যে ভাইরাসের কোর বা মজ্জা কি, এটা হইলো তোমার ডিফারেন্সিয়েট করে দেয় যে ভালো স্টুডেন্ট আর খারাপ স্টুডেন্ট কনসেপশনের মধ্যে ঝামেলা। বুঝতে পারছো কোন কনসেপশন কার কথা বলে? কোর বা মজ্জা হইলো এই যে ভাইরাসের কি এই ক্যাপসিড দিয়ে আবৃত ফুল এরিয়ারে কি বলে? কোর বা মজ্জা বলে। কোর বা মজ্জার মধ্যে কি কি থাকে আমারে বলো তো, কি কি থাকে? এক নাম্বার হইলো ভাইয়া, তুমি এই কোর বা মজ্জা এরিয়াতে কি পাইতেছো? একটা জেনেটিক ম্যাটেরিয়াল তো পাইতেছই, মানে ডিএনএ আরএনএ তো কি পাইতেছো। আর এই জায়গাগুলো তোমার আপাত দৃষ্টিতে খালি মনে হইলেও এই জায়গাগুলো কি খালি থাকে না। এই জায়গাগুলো বিভিন্ন ধরনের সাবস্টেন্স দিয়ে ভরা থাকতে পারে। কথা বুঝতে পারছো? এখন এই সাবস্টেন্সগুলো কই থেকে আসে ভাইয়া? ভাইরাস যেই সেলরে অ্যাটাক করে ওই সেল থেকে হইলো আসে, বুঝছো? ওই সেল যখন নাকি প্যাকেট করে, মানে এই ক্যাপসিডটা তো আগে খোলা থাকে, পরে যখন প্যাকেট করতে যায় ওই সেলের কিছু কিছু জিনিস এনে ঢুকা ট্র্যাপ হয়ে যেতে পারে। কথা বুঝতে পারছো? তো ওই সেল থেকেই হলো আসে। যেমন এখানে কি থাকতে পারে? কার্বোহাইড্রেট থাকতে পারে, লিপিড থাকতে পারে, প্রোটিন থাকতে পারে, বিভিন্ন ভিটামিনও থাকতে পারে, তাই না? কারণ সেলের মধ্যে তো এগুলো থাকে, ওইগুলো থেকে আসে। মানে এই জায়গাটা কি অনেকটা ফাঁকা থাকে না। কথা বুঝতে পারছো? তবে এই জায়গাটা একটা স্পেশাল জিনিস থাকে বা একটা ইম্পর্টেন্ট জিনিস থাকে, সেটা হলো এই জায়গাটা এনজাইম থাকে। কি থাকে ভাইয়া? এনজাইম থাকে। অর্থাৎ একটা ভাইরাসের যদি কোনো এনজাইম থাকে তাহলে সেটা কই থাকবে? এইখানে থাকবে না, এটা কই থাকবে? কোর বা মজ্জায় থাকবে। ধরো যদি কেউ বলে যে এইচআইভি ভাইরাসের একটা এনজাইম আছে, সেই এনজাইমটা কই আছে, তাহলে কি আমি কি বলবো যে এইচআইভি ভাইরাস তো একটা লিপো ভাইরাস, মানে ওর বাইরে একটা আবরণ আছে, তাহলে কি তুমি বলবো আচ্ছা এই প্রোটিনটা যে এটা এনজাইম না, এটা ওই ভাইরাসের এনজাইম না? কথা বুঝতে পারছো? তাহলে এনজাইম যদি বলে যে ভাইরাসের এনজাইম কই থাকে, অ্যান্সার হলো কোরে থাকে। কোরে বা মজ্জায় আর কি কি থাকতে পারে ভাইয়া? এই যে প্রোটিন, লিপিড, হ্যাঁ, বিভিন্ন ধরনের সাবস্টেন্স, প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট সবই থাকতে পারে, ইভেন ভিটামিনও কি থাকতে পারে। কথা বুঝতে পারছো? এই যে দেখো তোমার তো জেনেটিক ম্যাটেরিয়াল তো থাকে, এটা আমি বলছি। আর কি ভাইয়া? এই যে পলিস্যাকারাইড মানে কি? কার্বোহাইড্রেট। পলিস্যাকারাইড মানে কি ভাইয়া? কার্বোহাইড্রেট। লিপিড, প্রোটিন তো থাকতে পারে। বায়োটিন কি জানো? বায়োটিন কি বলো? ভিটামিন B7 এর আরেকটা নাম কি? বায়োটিন। নাম শুনছো? বায়োটিন। ভিটামিনও থাকতে পারে। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট কি থাকতে পারে ভাইয়া কোর বা মজ্জায়? এনজাইম থাকতে পারে। কথা বুঝতে পারছো? আচ্ছা, ভাইরাসের কিন্তু ভাইয়া এনজাইম থাকে, কিন্তু বিপাকীয় এনজাইম থাকে না। বিপাকীয় এনজাইম মানে কি ভাইয়া? যেটা বিপাকে সাহায্য করে। বিপাক কি? বিপাক পরিপাক। এখন পরিপাকে চলে গেলা। বিপাক মানে মেটাবলিজম। বিপাক মানে মানে কালেকশন অফ রিয়াকশনস হুইচ প্রডিউস এনার্জি। কথা বুঝতে পারছো? মানে কি একটা রিয়াকশন, মানে রিয়াকশন আইদার এনার্জি প্রডিউস করবে অথবা কোনো সাবস্টেন্স বিল্ড করবে। বুঝতে পারছো? ওইটারে বলে বিপাক। সব বিক্রিয়ারে কিন্তু বিপাক বল না। যেসব বিক্রিয়া তোমার এনার্জি প্রডিউস করে অথবা কোনো সাবস্টেন্স প্রডিউস করে, ধরো অ্যামিনো অ্যাসিডগুলো মিলিত হয়ে একটা প্রোটিন প্রডিউস করলো, এটা একটা বিপাক। কারণ আমি কোনো একটা মলিকিউল প্রডিউস করলাম অথবা এনার্জি প্রডিউস করলাম, দুইটারে কি বলে? বিপাক বলে। তো বিপাকীয় এনজাইম মানে ওই যে বিক্রিয়াগুলা, মানে যেই বিক্রিয়ার কথা তুমি বলতেছো ওই বিক্রিয়াগুলোর মধ্যে যে এনজাইমগুলো কাজ করে ওইগুলোরে বলে বিপাকীয় এনজাইম। যেমন ছোটবেলায় পড়ছো না গ্লাইকোলাইসিস, মানে ছোটো ক্লাসে গ্লাইকোলাইসিস পড়ছো না? গ্লাইকোলাইসিস কি হয়? গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। এবং এখানে কি ভাই স্টেপ কি একটা আছে নাকি অনেকগুলা বলো তো? প্রথমে গ্লুকোজ ভাঙা গ্লুকোজ 6 ফসফেট হয়, তাই না? গ্লুকোজ 6 ফসফেট হয়, পরে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, তারপরে গ্লিসারলডেহাইড 3 ফসফেট হয় নাকি না? তারপরে এগুলা ভাঙা পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। তোমার কি মনে হয় প্রত্যেকটা স্টেজে কি এনজাইম ছিল না? কাইনেজ এনজাইম, ফসফোফ্রুক্টোকাইনেজ এনজাইমের নাম পড়ছিলা, তাই না? তো প্রত্যেকটা স্টেপে কি এনজাইম ছিল না? তাহলে এই স্টেপের যে এনজাইম, এই যে গ্লুকোজ যে ভাঙতেছো, গ্লুকোজ ভাঙা পাইরুভিক অ্যাসিড তৈরি করতেছো, এখানে কি এটিপি তৈরি হয় না? ছোটবেলায় পড়ছো না? তাহলে এই জায়গায় কি এনার্জি তৈরি হইতেছে না? তাহলে এইগুলারে বলে বিপাক, বা এই বিক্রিয়াগুলা কি বিপাকীয় বিক্রিয়া। এবং এখানে যে এনজাইমগুলো থাকে ওই এনজাইমগুলোর কি বলে? বিপাকীয় এনজাইম। ভাইরাস কি নিজের শক্তি নিজে প্রডিউস করতে পারে না। কথা বুঝতে পারছো? সে নিজে কোনো শক্তি প্রডিউস করে না। শক্তি প্রডিউস করলে তো জীবই হইতো, তাই না? দ্যাটস ওয়াই ওর কি বিপাকীয় এনজাইম থাকবে না? ওর বিপাকীয় এনজাইম নাই, কিন্তু এনজাইম আছে, নন বিপাকীয় এনজাইম। যেই এনজাইমগুলো কি কোনো এনার্জি প্রোডাকশনের সাথে জড়িত না। আচ্ছা, এনার্জি প্রোডাকশনের সাথে কোন এনজাইমগুলো জড়িত? এই যে এগুলা। কথা বুঝতে পারছো? এই যে এইখানকার বা ক্রেবস চক্র পড়ছো না? ক্রেবস চক্রে যে এনজাইমগুলো আছে ওইগুলা হইলো ভাইয়া এনার্জি প্রোডাকশনের সাথে জড়িত, কিন্তু ওর হইলো এনজাইম থাকবে। এখন দেখো
এনজাইমগুলো তো থাকবে। এখন দেখো এনজাইম, এখন দেখো যেমন T2 ফাজে ভাইয়া কোন এনজাইম থাকে ভাইয়া বলো তো? লাইসোজাইম। এটা পারতে হইবে, এগুলো ধর্ম। নেক্সট ক্লাসে কিন্তু ধর্ম, আজকে পড়া ধরতে পারি নাই, দেরি করে আসছো, বুঝতে পারছো? পড়া ধরতে পারি নাই, নেক্সট ক্লাসে কিন্তু ধর্ম। পড়া কিন্তু ভাই অল্প পড়াই, কিন্তু পড়া কিন্তু পড়ে আসতে হইব, কথা বুঝতে পারছো? খুবই অল্প পড়া পড়ায়, তোমরা আধা ঘন্টা পড়লেই হয়, কথা বুঝতে পারছো? কিন্তু এটা পড়ে আসতে হবে, ঠিক আছে? এখন দেখো ভাইয়া, তাহলে T2 ফাস্ট ভাইরাসের মধ্যে কোন এনজাইমটা থাকে ভাইয়া? লাইসোজাইম। কেউ বলতে পারবা লাইসোজাইম এনজাইম কি করে? পড়ো নাই কোথাও? কোথাও তো পড়ছো। লাইসোজাইম এনজাইম কি? লাইসোজোমে এনজাইম থাকতে পারে, আমি জানি না, কিন্তু লাইসোজোম হলো একটা অর্গানালি, একটা থলি, যেটা হলো এনজাইম সিক্রেট করে। আর লাইসোজাইম এনজাইম স্পেশালি কি করে জানো? কোষ প্রাচীর ভাঙে, কোষ প্রাচীর বিগলিত করে, কথা বুঝতে পারছো? কার কোষ প্রাচীর? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর বিগলিত করে। লাইসোজাইম এনজাইম তাহলে কি করে ভাইয়া? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর। একটু লেখো, লাইসোজাইম দিয়া এটা লেখো, দুইটা জিনিস লিখবা এখানে, দুইটা জিনিস লিখবা। একটা হলো এখানে লেখো লাইসোজাইম, লাইসোজাইম, লাইসোজাইম লেখো ডেস্ট্রয়েস সেল ওয়াল অফ ব্যাকটেরিয়া। আর যদি কেউ বলে যে মানবদেহের কোথায় কোথায় লাইসোজাইম পাওয়া যায়, তখন তুমি বলবা যে এটা টিয়ার বা অশ্রুতে পাওয়া যায়। বাংলায় লিখি, অশ্রু, বীর্য, লালা, আর হইল আন্ত্রিক রস। আন্ত্রিক রস মানে বুঝছো? তুমি কি চলে যাবা? নামাজ তো পড়ি না, হয়তো আছে নামাজ এখানে পড়া ভালো ওযু তো তাহলে ভিতরে করা হয় না। করো, মানা করছি, আসো। আচ্ছা, তাহলে কি অশ্রু, বীর্য, অশ্রু, বীর্য, লালা, আর হলো আন্ত্রিক রস। আন্ত্রিক রস মানে কি বলো? আন্ত্রিক রস মানে কি ভাইয়ারা চিনো? তোমাদের সিনিয়র ছিল তো, ও মুনতাসির, এবার আর্ম ফোর্সেসে টিকছে। ও কিন্তু প্রিফেক্ট ছিল। জিসান, ওর কাছ থেকে অ্যাডভাইস নিও কেমন প্রিফেক্ট হওয়া লাগে, ঠিক আছে? এবার আসো আন্ত্রিক রস। আন্ত্রিক রস কি জিনিস ভাইয়া বলো তো? হেই, আন্ত্রিক রস হলো অন্ত্রে, নারী ভুঁড়ির মধ্যে যেই রসটা থাকে, কথা বুঝতে পারছো? হ্যাঁ, গ্যাস্ট্রিক তো ধরো গ্যাস্ট্রিক জুস, গ্যাস্ট্রিক জুসের নিচে যেটা থাকে, বুঝতে পারছো? মানে তুমি ডিওডেনামে যাও না, ধরো পাকস্থলী থেকে কই যাও, ডিওডেনামে যাও, ইলিয়াম, তাই না, জেজুনাম, ইলিয়াম, ওগুলার মধ্যে যেগুলো থাকে ওটার আন্ত্রিক রস। তাহলে এগুলো লেখছো, এটা লেখছো, এগুলোতে থাকে, আমি ধর্ম কিন্তু। আচ্ছা, এখন এই লাইসোজাইম, তাহলে ভাই এই T2 ব্যাকটেরিওফাজের মধ্যে এই লাইসোজাইমের কাজ কি? ও কি করে? ভাইরাস কি করে? এই আচ্ছা দেখো ভাইয়া, এটার কি বলছে, এই ভাইরাসের নামটা দেখো, এই ভাইরাসের নামটা কি? ভাইরাসের নাম হলো T2 ভাইরাস অথবা T2 ব্যাকটেরিওফাজ। তার মানেটা কি আমরা বুঝাও। ব্যাকটেরিও মানে কি? ব্যাকটেরিয়া। ফাজ মানে কি বলো তো? ফাজ মানে কি? ফ্যাগোসাইটোসিসের নাম শুনছো? ফ্যাগোসাইটোসিস মানে কি বলো? ফ্যাগোসাইটোসিস মানে কি বলো? সানি বলো, কিছু বল। জীবাণু খায়, তাই না? একটা সেল হলো খাওয়ারে, মানে কোনো একটা জীবাণুরে যদি সাইটোসিস মানে কি, কোনো একটা সেল যদি কোনো একটা জীবাণুরে খায়, তখন এটার কি? ফ্যাগোসাইটোসিস বলে। তাহলে ফ্যাগো মানে কি? সাইটোসিস মানে তো এই যেভাবে খাওয়া, একটা সেল খাইতেছে। ফ্যাগো মানে কি ভাইয়া বলো তো? খাওয়া, কথা বুঝতে পারছো? ফ্যাগো মানে টু ইট, কথা বুঝতে পারছো? তাহলে আমারে বলো, ব্যাকটেরিও মানে তো ব্যাকটেরিও, আর ফাজ মানে কি ভাইয়া বলো তো? খাওয়া। তার মানে এই ভাইরাসটা কারে খায়? ব্যাকটেরিয়ারে খায়। তাহলে T2 ব্যাকটেরিওফাজ মানে T2 ভাইরাসটা কারে খায়? ব্যাকটেরিয়ারে খায়। আমার কথা বুঝতে পারছো? তাহলে চিন্তা করো, ভাইরাস ব্যাকটেরিয়ারে কি করে? অ্যাটাক করে, কথা বুঝতে পারছো? ভাইরাস তো মানুষেরও অ্যাটাক করতে পারে, বাট হিউম্যান সেলরে অ্যাটাক করতে পারে, বাট ভাইরাস কি? ব্যাকটেরিয়ার অ্যাটাক করে। যদি ব্যাকটেরিয়ারে কোনো ভাইরাস অ্যাটাক করে, ওই ভাইরাসগুলোরে বলে কি? ব্যাকটেরিওফাজ, কারণ ওরা ব্যাকটেরিয়ারে কি খায়। আমার কথা কি বুঝতে পারছো ভাইয়া? জিসান, ধরতে পারতেছো? আচ্ছা, ব্যাকটেরিওফাজ বা ব্যাকটেরিয়ারে খায়। তুমি দেখো ও ব্যাকটেরিয়ারে কেমনে খায়। ধরো এটা একটা ব্যাকটেরিয়াল সেল, তোমার জাস্ট আশেপাশে কিছু পড়া লাগবে না। ধরো এটা একটা কি? ব্যাকটেরিয়াল সেল, আর এটা কি? T2 ফাজ ভাইরাস। তুমি একটু খেয়াল করো তো, এই T2 ফাজ ভাইরাসের মধ্যে এই হলুদ কালার যেই মালটা আছে, হ্যাঁ, এই হলুদ কালার যে মালটা আছে, এটা হলো কি ভাইয়া? লাইসোজাইম। আমার কথা কি বুঝতে পারছো? এই হলুদ কালার মালটারে কি বলে? লাইসোজাইম। এখন দেখো ওর কি আছে দেখছো? কিছু এরকম জিনিস আছে,
এইটা দিয়ে ও রিসেপ্টরে বসে, কথা বুঝতে পারছো? আবার দেখো কিছু ড্রিলিং মেশিন আছে, এখানে কি ড্রিল, এটা ড্রিলিং বলে, বুঝতে পারছো, স্পাইক বলে। তো দেখো এটা কি ভাইয়া ব্যাকটেরিয়া রিসেপ্টর, এটা হলো টি2 ভাইরাস, আর এটা হলো টি2 ভাইরাসের কি ডিএনএ। তো এখন দেখো এই টি2 ভাইরাস ব্যাকটেরিয়ার উপর এসে কেমনে বসে, এই যে দেখো রিসেপ্টরগুলোর উপর এসে বসে গেল, দেখতে পাচ্ছ? এই যে রিসেপ্টরগুলোর উপরে এসে পা বসায় দিয়ে গেল, দেওয়ানোর পর ও হইলো কি করবে, এটা ড্রিল করবে। কারণ ব্যাকটেরিয়ার কোষে মারতে হলে ওর আগে এই ডিএনএটাতে ব্যাকটেরিয়ার কোষে ইনসার্ট করতে হবে, ভিতরে ঢুকাইতে হবে, তাহলে ও ড্রিল করলো। এখন এটা তো ভাইয়া একদম ঢুকাই দিল, কথা বুঝতে পারছো? কিন্তু এটা কি ভাইয়া ব্যাকটেরিয়ার সেল ওয়াল না, সবচেয়ে বাইরে তো কি থাকে, সেল ওয়াল থাকে, এটা ঢুকাই দিল। ঢুকাই দেওয়ার পরও কি ভাইয়া ও ডিএনএটারে ঢুকানোর মতো জায়গা তৈরি করতে পারলো না, কারণ জাস্ট ঢুকাই দিছে, মানে ঢুকায়া, মানে এই স্পাইকগুলোরে ঢুকায়া ও হইলো নিজের বডিটারে ব্যাকটেরিয়ার উপরে কি করছে, ফিক্স করছে। কিন্তু এখনও কি ভাই এই ডিএনএ ঢুকানোর মতো স্পেস এখানে তৈরি হয়েছে, তৈরি হয় না। এবারও কি করবো জানো, এই যে এই দুইটা কি ভাইয়া কি বলছিলাম ভাইয়া বলো তো, লাইসোজাইম। এখন এই দেখো লাইসোজাইমটা যদি জাস্ট এখানে ছাইরা দেয় ব্যাকটেরিয়াটার উপরে, জাস্ট এখানে ছেড়ে দেয়, ব্যাকটেরিয়াটার উপরে এখানে ছেড়ে যায়, তাহলে ওই লাইসোজাইম কি ভাইয়া কি ধ্বংস করে জানি, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর ধ্বংস করে, সেল ওয়াল ধ্বংস করে। তাহলে কিন্তু সেল ওয়াল ধ্বংস করে কিন্তু ঢুকে যাবে ভিতরে, ঢুইকা আবার এটারে এই পাশে যায়, এই পাশের সেল ওয়াল ছিদ্র করেও কি বের হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছো, জেনে যাবে। তাহলে ভাই দেখো এখন কি বিশাল বড় একটা গ্যাপ তৈরি হয়েছে না, এখন কি ডিএনএটারে কি এটার ভিতর দিয়ে ঢুকাই দিতে পারবে না। তাহলে বুঝতে পারছো লাইসোজাইমের কাজ কি। টি2 মধ্যে কেন লাইসোজাইম থাকে, কারণ ও একটা ব্যাকটেরিওফাজ, ও কারে খায়, ব্যাকটেরিয়ারে খায়। তাই ব্যাকটেরিয়ার সেল ওয়াল গলানোর জন্য লাইসোজাইম এনজাইম যদি ওর মধ্যে না থাকে, তাহলে কি ও ব্যাকটেরিয়ারে খাইতে পারবে না। আমার কথা কি বুঝতে পারছো, দ্যাটস ইট। আচ্ছা তারপরে আসো ভাইয়া, যেমন আচ্ছা এইচআইভির মধ্যে আরেকটা ভাইরাস থাকে, কি ভাইরাস বলো তো, সরি এইচআইভি তো নিজেই ভাইরাস, এইচআইভির মধ্যে একটা এনজাইম থাকে, এনজাইমটাকে কি বলে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। আমারে বলো যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ভাইরাস কি মানে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম কি কাজ করতে পারে, রিভার্স ট্রান্সক্রিপশন করতে পারে, তাই না? আচ্ছা আমারে বলো ট্রান্সক্রিপশন মানে কি, বলো ট্রান্সক্রিপশন মানে কি বলো। হ্যাঁ মানে ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়ারে কি বলে ভাইয়া বলো তো, ট্রান্সক্রিপশন। তুমি যেটা বললা ডিএনএ থেকে কি তৈরি করে, আরএনএ তৈরি করার প্রক্রিয়ারে বলে ট্রান্সক্রিপশন। তাহলে রিভার্স ট্রান্সক্রিপশন কারে কইব, আরএনএ থেকে ডিএনএ তৈরি করার প্রক্রিয়ারে কি বলবা ভাইয়া, রিভার্স ট্রান্সক্রিপশন। কথা বুঝতে পারছো, এটা হলো রিভার্স ট্রান্সক্রিপশন। আচ্ছা ভাইয়া এখন আমি তোমার একটা জিনিস বুঝাই, দেখো ভাইয়া এইচআইভি ভাইরাস কি ভাইরাস বলো তো, ডিএনএ ভাইরাস না আরএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস, কাইটা দিছিলাম তো আগের থেকে ঠিক আছে। তো ওই যে যেটা বলতেছিলাম ভাইয়া, আমরা এখানে যে ওই যেটা বলতেছিলাম ডিএনএ ভাইরাস কি দুই প্রকার না, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ। সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ পারভো ভাইরাস। আরএনএ কি দুই প্রকার, একটা হলো সিঙ্গেল স্ট্যান্ডার্ড আর কি ডাবল স্ট্যান্ডার্ড। ডাবল স্ট্যান্ডার্ড আনকমন, তাই এটা হলো রিও ভাইরাস। আচ্ছা এটার একটা সূত্র আমি দিছিলাম তাই না, তাই ভ্যাকেশনে টিপু ও পক্সিয়ের ভারী হাঁপানি হলো, তাই না? তাহলে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাসের কোনো সূত্র আমি দিছি না, তাহলে এটা তুমি কেমনে মনে রাখবা ভাইয়া? এই যে পারভো ভাইরাস, রিও ভাইরাস, এগুলো তো সিঙ্গেল স্ট্যান্ডার্ড অবশ্যই, আর কি ডিএনএ, আর বাকি যা আছে সব কি সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস। যা কিছু আছে এটা বাদে কি সব, যেমন পোলিও ভাইরাস আরএনএ ভাইরাস, করোনা ভাইরাস আরএনএ ভাইরাস। কথা বুঝতে পারছো, এইচআইভি ভাইরাস আরএনএ ভাইরাস। এখন দেখো তো এইচআইভি ভাইরাস হলো ভাইয়া একটা আরএনএ ভাইরাস, ঠিক আছে? তাহলে এইচআইভি ভাইরাসের ধরো ক্যাপসিড আছে, বাইরে একটা লিপিড আবরণও আছে, ওটা দেখাইলাম না, কিন্তু ধরো ক্যাপসিড আছে আর কি একটা আরএনএ আছে, ঠিক আছে? এখন এইচআইভি ভাইরাস মানুষের সেলরে অ্যাটাক করবে, কথা বুঝতে পারছো? মানুষের সেলরেও কি করবে, অ্যাটাক করবে। দেখো কেমনে অ্যাটাক করে, ও কিভাবে কাজ করে দেখো। এটা ধরো মানুষের সেল, মানুষের সেলে ভাই কি আছে, মানুষের সেলের নিজের কি আছে ভাই, ডিএনএ আছে না, তাই না? মানুষের সেলের নিজের কি আছে ভাই বলো তো, ডিএনএ আছে, ফাইন, মানে নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ আছে, ওকে? এটা হলো মানুষের সেল। ও কি করে ভাইয়া, যে কোনো ভাইরাস কি করে ভাইয়া, আগে অ্যাটাচ হইয়া তারপরে নিজের যে জেনেটিক, ওই যে ছিদ্র কইরা, আগে ছিদ্র কইরা তারপরে নিজের জেনেটিক ম্যাটেরিয়ালটারে কি করে ভাইয়া বলো তো, ভিতরে ঢুকাই দেয়, তাই না? তাহলে আরএনএ কি করলো, ভিতরে ঢুকাই দিল। আমি এই আরএনএটারে অন্য কালার দিব যাতে তোমরা ধরতে পারো, এটা অন্য কালার দিব, এই আরএনএ ভিতরে ঢুকে, তাহলে এটা হলো আরএনএ। আচ্ছা ভাইয়া এর জানি আর কি এনজাইমও থাকে, কোন এনজাইম জানি থাকে, রিভার্স, তাহলে ওইটাও ভিতরে ঢুকে। রিভার্স ট্রান্সক্রিপশন, তাহলে কি ও ওই যে রিভার্স ট্রান্সক্রিপ্টের যে এনজাইম আছে, ওই এনজাইমটা এই আরএনএ থেকে কি তৈরি করে, ডিএনএ তৈরি করে, তাই না? তাহলে এই যে ধরো ডিএনএটা তৈরি করলো, তার মানে কি এই এইচআইভি ভাইরাসের আরএনএ থেকে কি তৈরি হলো,
ডিএনএ তৈরি হলো। এবং এখানে কোন এনজাইম কাজ করলো ভাইয়া বলো তো? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, বুঝাইতেছি। আচ্ছা এখন ভাইয়া দেখো কি হয়, এই ডিএনএটারে ও আস্তে করে নিয়ে এইখানে এই যে দুইটার মাছ এইখানে জাস্ট মাঝখানে প্লেস করে দিতে পারে না ভাইয়া বলো তো? জাস্ট এখানে একটা কাট দিবে, এখানে একটা কাট দিয়া মানে এই ডিএনএটারে খুলবে, খুলে আলাদা করবে, আলাদা করে ধরো নিচে নামাবে, নিচে নামায়া এই এই যে নীল কালার ডিএনএটা আছে যেটা হলো ডিএনএ, ওই ডিএনএটা আস্তে করে কি করবে, লাগাই দিবে না, তাই না? আচ্ছা তাহলে ভাইয়া এই হলুদ কালার এই ডিএনএটা কি হিউম্যান ডিএনএ? এই ডিএনএটাও কি হিউম্যান ডিএনএ? কিন্তু ভাইয়া এই ডিএনএটা কি ডিএনএ? এইচআইভি ভাইরাসের ডিএনএ না? মানে এইচআইভি তো আরএনএ ভাইরাস, কিন্তু আরএনএ ঢুকে পরে কি ও ডিএনএ তৈরি করলো? তাহলে দেখো ও জাস্ট ওর ডিএনএটা এই জায়গায় ঢুইকা পলায়ে গেল, কি করলো, জাস্ট চুপ করে পলায়ে গেল। এই কারণে ওরা কি করতে পারে না, ও মানে এইচআইভির কোনো চিকিৎসা এই কারণে আবিষ্কার হয় না, কারণ কি ও জাস্ট মানে মানুষের ডিএনএর মধ্যে কি হয়ে যায়, একদম মিক্স হয়ে যায়, বুঝতে পারছো, পলায়ে গেল। এখন এরপরে কি হইব দেখো, মানুষের ডিএনএতে কি ভাই ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এইসব হয় না? হয়তো নাকি? ট্রান্সক্রিপশন প্রথমে কি হয়, ট্রান্সক্রিপশন হয়, এটা কি ডিএনএ? ট্রান্সক্রিপশনে তাহলে কি হয় বলো তো, ডিএনএ থেকে কি তৈরি হয়? ধরো এটা তো হিউম্যান ডিএনএ, তাহলে হিউম্যান ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের ডিএনএ থেকে কি তৈরি হতে হবে, এমআরএনএ তৈরি হবে বা আরএনএ তৈরি হবে, যেটা নাকি হিউম্যান প্রোটিন তৈরি করবে, নাকি না? আচ্ছা এইটাও তো হিউম্যান ডিএনএ, তাহলে এখান থেকেও যেই প্রোটিন তৈরি হবো, আচ্ছা এটা তো আরএনএ থেকে প্রোটিন তৈরি করার প্রক্রিয়াটা কি বলে, ট্রান্সলেশন পড়ো নাই? আরএনএ থেকে প্রোটিন তৈরি করার প্রক্রিয়াটা ট্রান্সলেশন, তাহলে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হলো, এইখানেও ভাই আরএনএ তৈরি হবে, আরএনএ থেকে কি ভাই তৈরি হবে না, ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের মাধ্যমে কি তৈরি হবে, প্রোটিন তৈরি হবে। আমার কথা কি বুঝতে পারছো ভাইয়া, বলো তো বুঝতে পারছো কি না? কিন্তু এই যে এইচআইভি ভাইরাস এটার মধ্যে এটা কি হইব, এখান থেকে কি হিউম্যান প্রোটিন তৈরি হবে, নাকি এটা ট্রান্সক্রিপশন হয়ে যেই এমআরএনএটা তৈরি হবে ওটা তো ভাই এইচআইভি ভাইরাসের এমআরএনএ, মানে ওখান থেকে আসছে। আচ্ছা ওইটা থেকে যে প্রোটিনটা তৈরি হবে ওই প্রোটিনটা কি ভাইয়া হিউম্যান প্রোটিন হবে নাকি এইচআইভি প্রোটিন হবে? এখন এইচআইভি প্রোটিন ভাইয়া সেলের জন্য মারাত্মক, এবং এটাই কি সেলের মৃত্যু ঘটায়। আমার কি কথা বুঝতে পারছো কেমনে কাজ করে আসলে জিনিসটা, রিভার্স ট্রান্সক্রিপশন কেমনে কাজ করে দেখতে বুঝতে পারছো, বলো না? ওকে তাহলে গেলাম, ঠিক আছে, যে এটার মধ্যে আরএনএ থাকে, আরএনএ থেকে তারপরে কি যা পড়াইছি ওটা শেষ। এখন আসো ভাইয়া ক্যাপসিড, ক্যাপসিডের ভিতরে দেখো ক্যাপসিড কি ধরনের হইতে পারে। ক্যাপসিডের মধ্যে এই যে ধরো ক্যাপসিড কি, এই যে দেখো যে ক্যাপসিডটা তুমি দেখতেছো, দণ্ডাকার ক্যাপসিড হোক আর যেই ক্যাপসিড হোক, ক্যাপসিড কি এই পুরাটা ক্যাপসিড না ভাইয়া বলো তো? এই সবুজ কালার পুরাটা ক্যাপসিড না? তুমি কি দেখছো ক্যাপসিড অনেক ছোট ছোট টুকরা বা ইউনিট দিয়ে তৈরি হয়েছে? ক্যাপসিড অনেক ছোট ছোট টুকরা বা ইউনিট দিয়ে তৈরি হয়েছে। এই প্রত্যেকটা খণ্ডরে কি বলে জানো ভাইয়া, ক্যাপসোমিয়ার। মিয়ার শব্দের অর্থ কি জানো, একক বা খণ্ড, মানে যেটা দিয়া হইলো কি ও তৈরি হয়েছে। যেমন তোমাদের একটা উদাহরণ দেই, ব্লাস্টোসিস্টের নাম পড়ছো না ছোটোবেলায়, এই যে একটা ওই যে মানুষের ভ্রূণের যে একটা প্রিলিমিনারি ওটাকে কি বলে, ব্লাস্টোসিস্ট বলে। ব্লাস্টোসিস্টের প্রতিটি কোষে কি বলে ভাইয়া বলো তো, ব্লাস্টোমিয়ার বলে, মনে পড়ছে? ব্লাস্টোসিস্টের প্রতিটি কোষে ব্লাস্টোমিয়ার বলে। তাহলে ক্যাপসিডের প্রতিটা প্রোটিনের একককে কি বলবা, ক্যাপসোমিয়ার বলবা। তাহলে মনে রাখবা ক্যাপসিড প্রোটিন একক দিয়ে গঠিত, এই প্রোটিন সাব ইউনিটকে কি বলে, ক্যাপসোমিয়ার বলে, ঠিক আছে? আচ্ছা এখন দেখো ক্যাপসোমিয়ার এইভাবে হেলিক্যালভাবে অ্যারেঞ্জ থাকলে হইলো দণ্ডাকৃতির হয়, আর ইকোসাহেড্রালভাবে অ্যারেঞ্জ থাকলে তো ইকোসাহেড্রাল হয়। এখন ধরো ক্যাপসোমিয়ার মানে ক্যাপসিড কী ধরনের হইতে পারে, দেখো এই ক্যাপসিডটা দেখো, এই ক্যাপসিডটা খুবই স্মুথ না, মানে এটার সারফেসটা কি খুবই স্মুথ না? তাহলে ক্যাপসিডের সারফেস খুবই স্মুথ হইতে পারে, অথবা কি হইতে পারে, কণ্টকিত হইতে পারে। কণ্টকিত মানে কি ভাইয়া, এরকম কাটা থাকতে পারে। আমার কথা কি বুঝতে পারছো? এই কাটাগুলারে কি বলে ভাইয়া, স্পাইক বলে। কি বলে ভাইয়া, স্পাইক। আমার তাহলে কি বুঝলা, বুঝলা যে ভাইয়া ক্যাপসিড দুই ধরনের হইতে পারে। ক্যাপসিডের এককে কি বলে, ক্যাপসোমিয়ার। আর ক্যাপসিড কয় ধরনের হইতে পারে, দুই ধরনের হইতে পারে। একটা হলো কি মসৃণ হইতে পারে, মানে উপরে কোনো কাটা নাই, আর আরেকটা কি হইতে পারে, এরকম কাটাযুক্ত হইতে পারে। কথা বুঝতে পারছো? আমি বলবো কোনটা মসৃণ কোনটা কাটাযুক্ত বলবো, কিন্তু এই কাটা বা স্পাইকগুলোর কাজ কি হইতে পারে তোমার কি মনে হয় ভাইয়া? এই স্পাইকগুলোর ফাংশন কি হইতে পারে? এই স্পাইকগুলোর ফাংশন হলো এগুলা না, দেখো তোমার যে চামড়ার মধ্যে যে ভাইরাস অ্যাটাক করে চিকেন পক্স, ওটা কি তোমার ফুসফুসে অ্যাটাক করে? ওটা তুমি ফুসফুসে যদি দিয়াও দাও ইনজেকশন দিয়ে, তাও এটা অ্যাটাক করবো না। কথা বুঝতে পারছো?
তোমার পাকস্থলিতে যে ভাইরাস অ্যাটাক করে ওটা কি তোমার নার্ভাস সিস্টেমে অ্যাটাক করে? তার মানে তুমি যদি ওই নার্ভাস সিস্টেমের ভাইরাসটা যদি তুমি পাকস্থলিতে স্প্রেও করে দাও তাও দেখবা পাকস্থলীর কি কিছু হয় নাই। তাহলে দেখো একটা ভাইরাস এক জায়গায় অ্যাটাক করলেও অন্য জায়গায় কি অ্যাটাক করে না, বুঝতে পারছো? একটা ভাইরাস এক জায়গায় তোমার মনে হয় অ্যাটেনশন একটু হয়ে গেছে, তুমি কি একটু ব্রেক নিবা? আচ্ছা, তাহলে দেখো এক জায়গার ভাইরাস হলো কি এক জায়গায় অ্যাটাক করলেও অন্য জায়গায় কি অ্যাটাক করে না। এটার কারণ কি? এটার কারণ ধরো তোমার স্কিনের সেলে, ধরো তোমার এটা স্কিন সেল, কথা বুঝতে পারছো? এই স্কিনের সেলে এইরকম একটা রিসেপ্টর আছে গোল, কথা বুঝতে পারছো? আবার তোমার ধরো এটা পাকস্থলীর সেল, তোমার পাকস্থলীর সেলে এইরকম রিসেপ্টর আছে ত্রিভুজাকৃতির। এখন একটা ভাইরাস আইছে, এই ভাইরাসের যে স্পাইকগুলা, এই স্পাইকের মাথা হইলো এইরকম। আরেকটা ভাইরাস আছে, এই ভাইরাস মানে এই স্পাইক আছে, সবগুলা স্পাইকের মাথা হইলো এইরকম। এখন আরেকটা ভাইরাস আছে, এই ভাইরাসের স্পাইকের মাথা হইলো এইরকম। কি মনে হয় কোনটারে কি অ্যাটাক করবে? এটা কি এটারে অ্যাটাক করবে? ইয়েস। কিন্তু এটা কি এটাতে বসতে পারবে না। তার মানে স্পাইকগুলা কি হিসেবে কাজ করে ভাইয়া? রিসেপ্টর রেকগনাইজ করতে কি হেল্প করে, কথা বুঝতে পারছো? অর্থাৎ যেই সেলের রিসেপ্টরের সাথে ভাইরাসের রিসেপ্টর কি মিলে যাবে ওই সেলরেও অ্যাটাক করতে পারবে, কথা বুঝতে পারছো? অর্থাৎ স্কিনে যেই ভাইরাস, চিকেন পক্সের ভাইরাস যেটা স্কিনে অ্যাটাক করে, ওটারও যদি তুমি ফুসফুসে স্প্রেও করো ওটা কি করবে না, অ্যাটাক করবে না, কথা বুঝতে পারছো? কারণ কি ওইটার রিসেপ্টর কি এখানে বসে, এটার রিসেপ্টর কি ভাই এখানে বসবে? দেখো তো গোল, এটার মাথায় গোল আছে, এর মানে কি রিসেপ্টর না বসলে ওখানে কি অ্যাটাকই করতে পারবে না। তাহলে স্পাইকগুলো আসলে কি করে বলো তো ভাইয়া? রিসেপ্টরে বসে, কথা বুঝতে পারছো? তুমি একটু দেখো, এই যে দেখো, ধরো এটা একটা সেল, এটা হলো রিসেপ্টর, তো স্পাইকগুলো কি করে ভাইয়া? এই যে রিসেপ্টরে এইভাবে লক খায়া যায়, একবার যখন লক খায়া যায় তখন সে ভিতরে কি পায়? অ্যাক্সেস পায়, কথা বুঝতে পারছো? কেমনে অ্যাক্সেস পায়? এই যে দেখো এইভাবে অ্যাক্সেস পায়, কথা বুঝতে পারছো? দেখো এটা কি ক্যাপসিড, তাই না? ক্যাপসিডের মাথা এগুলো কি আছে বলো তো? রিসেপ্টর আছে না, মানে গোল গোল কি আছে? এই গোল গোল জিনিসগুলো হলো স্পাইক। গোল গোল জিনিসগুলো কি স্মুথ না স্পাইকড বলো তো? মানে উপর নিচে, তার মানে এগুলোই হলো স্পাইক, কথা বুঝতে পারছো? এবং দেখো এটা হলো আমাদের কোষ ঝিল্লি না? দেখো এটা যে আমি কোষ ঝিল্লি প্রমাণ করি, দেখো তো ফসফোলিপিড বাইলেয়ার আছে কি না? ফসফেট হেড, লিপিড টেল আছে। তাহলে এই কোষ ঝিল্লির উপরে দেখো এগুলো কি আছে? রিসেপ্টর আছে, তাই না? এই রিসেপ্টরগুলোর সাথে আসতে করে না মিশা ভিতরে কি এমনি ঢুকে, কথা বুঝতে পারছো? তাহলে রিসেপ্টর না মিললে কি ঢুকবে? তাহলে স্পাইকগুলোর কাজ বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন একটা কোশ্চেন করি, তাহলে মসৃণ ভাইরাস কেমনে অ্যাটাক করে? মসৃণ ভাইরাসের তো স্পাইক নাই, তাহলে এই স্পাইক না থাকলেও তো রিসেপ্টরে কি ঢুকতে পারবে? ঢুকতে পারবে না। তাহলে মসৃণ ভাইরাস কেমনে অ্যাটাক করে চিন্তা করো, বলো। না, ক্যাপসিড মসৃণ কাদের থাকে জানো? ওর ক্যাপসিড মসৃণ মানে কি? ওর হলো স্পাইক নাই। ক্যাপসিড মসৃণ কাগর থাকে জানো? যাদের বাইরে লিপোপ্রোটিনের আবরণ থাকে, কথা বুঝতে পারছো? মানে যারা লিপো ভাইরাস ওদের ক্যাপসিড কি থাকে? মসৃণ থাকে। কি মিলাইতে পারলা? এখন বাইরে যদি লিপোপ্রোটিনের আবরণ থাকে ওর তো স্পাইক দিয়ে কোনো লাভ আছে? ওর স্পাইক কই লাগবে বলো তো? ওই লিপোপ্রোটিনের আবরণের উপরে কি লাগবে? স্পাইক লাগবে। তাহলে ক্যাপসিডের উপরে স্পাইক লাগবে না লিপোপ্রোটিনের আবরণের উপরে স্পাইক লাগবে? লিপোপ্রোটিনের আবরণের উপর স্পাইক লাগবে, কথা কি বুঝতে পারছো? তাহলে ওর যদি মানে আলাদা আবরণ থাকে বাইরে, ওই যে লিপো ভাইরাস বললাম না, লিপিড আর প্রোটিনের কি এক্সট্রা লেয়ার থাকে, সব ভাইরাসের থাকে না, কিছু ভাইরাসের থাকে। তো যেসব ভাইরাসের এক্সট্রা বাইরে লিপোপ্রোটিনের লেয়ার থাকে ওদের ক্যাপসিডে তো স্পাইক রাখার কোনো দরকার নাই, কারণ ওদের কি ওরা বাইরে, সবার বাইরে কি থাকে? লিপোপ্রোটিনের লেয়ার। তাহলে স্পাইকটা কি লিপোপ্রোটিনের লেয়ারের ওইদিকে থাকবে? এটা কি ক্যাপসিডের উপরে থাকবে না? তাহলে ওরা ক্যাপসিডটা কি হবে? মসৃণ। তো বুঝতে পারছো কাদের ক্যাপসিড মসৃণ হয়? আর কন্টকিত ক্যাপসিড কাদের পাবা? যারা লিপোপ্রোটিন পায় নাকি নেকেড ভাইরাস। যারা নেকেড ভাইরাস তাদের তো বাইরে কোনো আবরণ নাই, তাহলে ওগুর কি স্পাইক লাগবে। আমার কি কথা বুঝতে পারছো? আচ্ছা, আর লিপো ভাইরাস যেটা আছে ভাইয়া, লিপো ভাইরাসের ক্ষেত্রে কি হয়েছে? লিপো ভাইরাসের ক্ষেত্রে কি যে বাইরে একটা লিপিড আর প্রোটিনের আবরণ থাকে, এটা তো তোমরা জানোই, তাই না? এই আবরণটা কই থেকে আসছে এটাও আমি পড়াইছি। আচ্ছা, তারপরে দেখো তাহলে এই যে এখানে কি প্রোটিন থাকে না? এখানকার স্পাইকগুলো কেমনে গঠিত হয় আমি তোমার একটু দেখাই। এখানে কি প্রোটিন থাকে না? এই প্রোটিন হলো স্পাইক গঠন করতে পারে, এক নাম্বার। আবার তুমি পড়ছো কোষ ঝিল্লির মধ্যে পড়ছো না, প্রোটিনের সাথে গ্লুকোজ যুক্ত হয়ে কি তৈরি করে? গ্লাইকো প্রোটিন তৈরি করে।
আবার ফসফোলিপিড, তো এটা কি বাকিটা কি ফসফোলিপিড না? এই ফসফোলিপিডের সাথে আবার গ্লুকোজ যুক্ত হয়ে বা গ্লুকোজের শিকল যুক্ত হয়ে গ্লাইকোলিপিড তৈরি করে, দুইটার একসাথে কি বলে গ্লাইকো ক্যালিক্স। এইগুলোর কাজই তো ভাই স্পাইকের মতো কাজ করা। কথা বুঝতে পারছো? তাহলে আমি কি বুঝতে পারছি ভাই, ক্যাপসিড মসৃণ হইতে পারে, আবার কি হইতে পারে কণ্টকিত হইতে পারে। কাদের ক্যাপসিড মসৃণ হবে? যারা লিপোভাইরাস। কারণ কি, ওদের তো এখানে স্পাইক দিয়ে লাভ নাই, বাইরে একটা আবরণ আছেই। আর কাদের কণ্টকিত থাকবে? যারা নেকেড ভাইরাস। কথা কি বুঝতে পারছো? বলো তো, বুঝতে পারছো? আচ্ছা, ওকে, ফাইন। এখন আসো ভাইয়া, তোমার এটা ঢুকলো, দেখো এটা তো ঢুকে গেল, বুঝতে পারছো কেমনে ঢুকছে? রিসেপ্টরের মাধ্যমে ঢুকছে। আচ্ছা, ক্যাপসিডের কাজ কি ভাইয়া? দেখো ক্যাপসিড একটা কথা লিখছে, জৈবিকভাবে কি নিষ্ক্রিয়, মানে বায়োলজিক্যালি সে নিষ্ক্রিয়, সে কারোর সাথে কি করে না, মানে ক্যাপসিডের প্রোটিনগুলো এইরকম যে সে কারোর সাথে কি করতে পারে না, বিক্রিয়া করবে না। এখন যদি বিক্রিয়া না করে তাহলে কি ওরে ভাঙা সম্ভব? কারণ আমি যদি বিক্রিয়া, ধরো অ্যাসিড দিলাম, অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া না করে তাহলে কি ওটার ক্ষয় হবে? ওটার ক্ষয় হবে না। তাই তুমি ধরো একটা ভাইরাস গিলে খায়া ফেললা, কথা বুঝতে পারছো? এখন ওইটা যদি গিলে খায়া ফেলো, ধরো একটা নেকেড ভাইরাস গিলে ফেলে, তাহলে ধরো সবচেয়ে বাইরে কি আছে? ক্যাপসিড আছে। ধরো দুইটা ভাইরাস গিলা খাইলা, একটা হলো একটা নেকেড ভাইরাস খাইলা, আর একটা কি খাইলা? লিপো ভাইরাস খাইলা। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন একটু যাও, ধরো এইখানে যাই, একটা নেকেড ভাইরাস খাইলা, একটা লিপো ভাইরাস খাইলা, তাহলে এটা খাইলা। এখন এটার ক্যাপসিড কি ভাই, নিষ্ক্রিয় না সক্রিয়? ক্যাপসিড আমরা জানি ক্যাপসিডের গঠন কি, এটা বায়োলজিক্যালি নিষ্ক্রিয়। তাহলে নেকেড ভাইরাস যখন তুমি গিলা খাইবা, এই স্পাইকগুলোও তো ভাই ওই ক্যাপসিডেরই পার্ট নাকি, তাই না? ওই প্রোটিন দিয়েই তো গঠিত নাকি? তাহলে নেকেড ভাইরাস যখন তুমি গিলা খাবা, ওরে অ্যাসিড দিলেও বিক্রিয়া করবো। তাহলে গ্যাস্ট্রিক অ্যাসিড, পাকস্থলীতে আমার HCl অ্যাসিড আছে না, ওটাতে ওর কিছু আসে যাবে না। তাহলে ও কিন্তু গিলে খাইলেও ও কিন্তু অ্যাসিড ট্যাসিডে কী হয় না, ডাইজেশন হয় না। তাই যেই সব ভাইরাস নেকেড ভাইরাস, তারা অ্যাটাক করে কোন দিক দিয়ে জানো? ফিকো ওরাল রুট দিয়া। ফিকো মানে কি জানো? পরিপাক নালী দিয়া। কথা বুঝতে পারছো? সোজা কথায় কি, ফিকো ওরাল মানে কি? ফিকো আসছে ফিসিস থেকে। ফিসিস মানে কি? ফিসিস শব্দের অর্থ হলো হাগু। ফিসিস শব্দ অর্থ কি ভাইয়া? পায়খানা, হাগু। আর ওরাল মানে কি? খাবার। তাহলে ফিকো ওরাল রুট মানে কি? এই যে খাবার আর হাগুর যে রুটটা আছে, ফিকো ওরাল রুট মানে কি? তুমি বলছো না যে এই রুটে যান, ওই রুটে যান, ঠিক আছে? তো বিষয় ফিকো ওরাল রুট মানে কি? খাবার আর হাগুর মধ্যে যে রুটটা আছে, খাবার আর হাগুর মধ্যে কি রুট? এই যে পরিপাক নালীর রুট। তাহলে এইসব ভাইরাসে কি পরিপাক নালীর এনজাইম বা অ্যাসিড মানে নষ্ট করতে পারবে? কারণ ওটা তো বিক্রিয়াই করে না। তাহলে এইসব ভাইরাস, মানে নেকেড ভাইরাসগুলো অ্যাটাক কেমনে করবে? এই যে এই রুট দিয়ে অ্যাটাক করবে। কারণ কি, ওরা নষ্ট হয় না। কথা বুঝতে পারছো? কিন্তু ধরো লিপো ভাইরাসের ক্ষেত্রে, ধরো লিপো ভাইরাসের ক্ষেত্রে এই বাইরের যে আবরণীটা আসছে ভাই, এটা কই থেকে আসছে? কোষ ঝিল্লি থেকে আসছে না? কোষ ঝিল্লি কি ভাই নিজের প্রোটিন নিজের লিপিড না? ফসফোলিপিড কি নিজের প্রোটিন নিজের লিপিড না? তোমরা কি পড়ছো আমাদের মানে আমাদের অন্ত্রে একটা এনজাইম আছে, নাম হইলো ফসফোলাইপেস। ফসফোলাইপেস পরিপাক চ্যাপ্টার পড়া হয়েছে তোমাদের? পরিপাক চ্যাপ্টার দেখবা যে আমাদের অন্ত্রে যে লিপিড ডাইজেস্টিং এনজাইম থাকে, নাহলে আমরা ডাইজেশন কেমনে করি, পরিপাক কেমনে করি? তো ফসফোলাইপেস এনজাইম কি করে? এটারে গালায় দিতে পারে। কারণ এটা তো আমার নিজের সেলেরই, মানে নিজস্ব লিপিড, তাই না? তো ফসফোলাইপেস এনজাইম কি করতে পারে? আমরা খাইলে এগুলা অ্যাসিড টেসিডে কি হয়ে যেতে পারে? এই বাইরের লিপিড লেয়ারটা নষ্ট হয়ে যেতে পারে। বাইরের লিপিড লেয়ার ভাইয়া নষ্ট হয়ে গেল, তুমি বলো ভাই বাইরের লিপিড লেয়ার নষ্ট হয়েছে তো কি হয়েছে? আমার ক্যাপসিড তো আছে, ধরো বাইরের লিপিড লেয়ার নষ্ট, আমার ক্যাপসিড তো আছে, কিন্তু এই ক্যাপসিড দিয়ে কোনো লাভ আছে? এই ক্যাপসিডের কি কোনো স্পাইক আছে? তাহলে কি ও আক্রমণ করতে পারবে? না। তাহলে আমারে বলো তো, ফিকো ওরাল রুটে কোন, মানে এই পরিপাক নালী দিয়া কোন ভাইরাস তোমার অ্যাটাক করতে পারবে? কণ্টকিত ভাইরাস নাকি নেকেড ভাইরাস নাকি লিপো ভাইরাস? হ্যাঁ, নেকেড ভাইরাস। কারণ কি, ওদের স্পাইক থাকে আর ওরা কি ডিগ্রেড হয় না। আর লিপো ভাইরাস কি ভাইয়া ডিগ্রেড হয়ে যায়। তাই ওর যে ক্যাপসিড থাকে, ওই আচ্ছা এই ক্যাপসিড তো ভাই আবার কি নিষ্ক্রিয়, মানে কারোর সাথে বিক্রিয়া করে না। কিন্তু এই ক্যাপসিড দিয়ে তো কোনো লাভ নাই। কারণ কি, এটার মধ্যে স্পাইকই নাই। আমার কথা কি বুঝতে পারছো জিসান? এটার মধ্যে স্পাইকই নাই। কথা বুঝতে পারছো? ওকে, ফাইন। তারপরে আসো, তোমার তাহলে গেল স্পাইক নাই। আচ্ছা, ভিতরের জেনেটিক ম্যাটেরিয়ালকে প্রোটেক্ট করে ক্যাপসিডের কাজ পড়তেছি ভাই, বুঝতে পারছো? এক নাম্বার হলো সে কারোর সাথে বিক্রিয়া করার না। ফিকো ওরাল রুটে কাদের ট্রান্সমিশন হয়? যারা নেকেড ভাইরাস তাদের। লেখো দুইটা লাইন লেখো। একটা হলো ফিকো ওরাল ট্রান্সমিশন, নেকেড ভাইরাস। আর হইল পার এন্টারাল ট্রান্সমিশন। পার এন্টারাল মানে আমি বলতেছি
প্যারেন্টারাল মানে কি জানো? মানে পরিপাক নালী বাদে অন্য কোনো রুট। সেটা হইতে পারে যে ইনজেকশন দিয়া দিলা, এইচআইভি কি ইনজেকশন দেওয়া হয় না, সেক্সুয়াল ট্রান্সমিশন, ঠিক আছে, ভুল রক্ত দিয়ে দিলা, কথা বুঝতে পারছো, ওগুলোরে বলে প্যারেন্টারাল। নাও লেখো, লেখছো? ওকে, ঠিক আছে। তারপরে হলো ভাই অ্যান্টিজেন হিসেবে কাজ করে। অ্যান্টিজেন কি ছিল? অ্যান্টিজেন কি? অ্যান্টিজেন হলো সেই জিনিস যার বিরুদ্ধে বডিতে অ্যান্টিবডি তৈরি হয়, কথা বুঝতে পারছো? অ্যান্টিজেন মোটামুটি ধরো বাইরে থেকে আগত যে কোনো ধরনের জীবাণু, হইতে পারে ভাইরাস, ব্যাকটেরিয়া, অথবা হইতে পারে জাস্ট একটা প্রোটিন, কথা বুঝতে পারছো? বাইরে থেকে আসছে, ওই যে হাঁচি দাও না, ঠিক আছে, তো বাইরে থেকে আসছে। বাইরের আগত যে কোনো জীবাণুরে কি বলে? অ্যান্টিজেন বলে। যে কোনো জীবাণু বা যে কোনো পার্টিকেল, ওটার বিরুদ্ধে বডির ভিতরে কি তৈরি হয়? অ্যান্টিবডি তৈরি হয়। অ্যান্টিবডি হলো একটা ওয়াই আকৃতির একটা জিনিস, বুঝতে পারছো? ওইটা কি করে জানো? অ্যান্টিজেনের বিরুদ্ধে তৈরি হয়, মানে অ্যান্টিজেন যেই শেপের ওই শেপ অনুযায়ী তৈরি হয়, তাই ওইটারে কি করে ফেলতে পারে? লক করে ফেলতে পারে, যেটা ওইটা তোমার আশেপাশের সেলকে কি অ্যাটাক না করতে পারে। যেমন আমি তোমার একটু দেখাই, দেখো এখানে দেখো, এই যে ভাইরাস, মিজলস ভাইরাস কি একটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে, ওটার ক্যাপসিডটা, তাই না? আচ্ছা, অ্যান্টিজেন হিসেবে মানে কি? ধরো সাপোজ অ্যান্টিজেন হিসেবে কোনটা কাজ করবে? মিজলস ভাইরাসের ভিতরে যে ডিএনএ আছে ওইটা কাজ করবে, নাকি বাইরের আবরণটা কাজ করবে যারা লক করবে? বাইরের আবরণটা কোনটা? ক্যাপসিড। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে এখন তুমি চিন্তা করো ভাইয়া, দেখো এখন চিন্তা করো যে এই যে দেখো, এটা হলো মিজলস ভাইরাস, দেখছো এই যে ওয়াই আকৃতির যে মালগুলা দেখতেছো না, এই ওয়াই আকৃতির মালগুলা কি? ওয়াই আকৃতির মালগুলা হইলো অ্যান্টিবডি, কথা বুঝতে পারছো? দেখো মিজলস ভাইরাস রে মানে আটকায় ফেলতে পারতেছে, দেখছো? আটকায় ফেললে লাভ কি ভাইয়া? এই মিজলস ভাইরাসের স্পাইকগুলা কি হয়ে যাইব? লুকায় যাইব, কথা বুঝতে পারছো? মিজলস ভাইরাসের স্পাইকগুলা লুকায় গেলে ও কি আর সেলে অ্যাটাক করতে পারবে? ও আর সেলে অ্যাটাক করতে পারবে না, কথা বুঝতে পারছো? কিন্তু এই স্পাইকগুলোর বিরুদ্ধেই তো অ্যান্টিবডিটা তৈরি হইলো। আর এই স্পাইকগুলা কার পার্ট? ক্যাপসিডের পার্ট, তাই না? কথা বুঝতে পারছো? এটাই বা সংক্রমণে হেল্প করে। সংক্রমণ মানে কি ভাইয়া? এখানে সংক্রমণে হেল্প করে, এটার সাইডে লেখা রাখো স্পাইক। সংক্রমণে হেল্প করে মানে কি? একটা সেলের মধ্যে এন্ট্রি করতে হেল্প করে। সংক্রমণ মানে ইনফেকশন। ইনফেকশন মানে কি? তুমি কোষে অ্যাটাক করলা, এই অ্যাটাকটারই কি বলে? ইনফেকশন, কথা বুঝতে পারছো? সংক্রমণে হেল্প করে মানে স্পাইক হইলো সংক্রমণে হেল্প করে। আর স্পাইক কার পার্ট? ক্যাপসিডের পার্ট। আমার কথা কি বুঝতে পারছো ভাইয়া? বলো তো। আচ্ছা, সেলে কিভাবে ঢুকে? ধরো লিপো ভাইরাস কেমনে ঢুকে এটা দেখো। লিপো ভাইরাসের বাইরে এই যে গ্লাইকোক্যালিক্স, গ্লাইকোপ্রোটিন থাকে না, এগুলা কি হিসেবে কাজ করে ভাইয়া? স্পাইক, তাই না? এই যে মসৃণ, তো মসৃণ হইলে তো স্পাইক নাই, তাহলে বাইরে লিপো ভাইরাস হইতে হইব, এখানে এগুলো হলো স্পাইক হিসেবে কাজ করে, ঠিক আছে? এই যে যেমন করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসের বাইরে এই যে এরকম কিছু দেখছো না, এগুলোই কি? এগুলো হলো স্পাইক, কথা বুঝতে পারছো? আর করোনা ভাইরাসের গোল যেটা, এটা হলো লিপো ভাইরাস। আর করোনা ভাইরাসের ভিতরে আবার আলাদা করে কি থাকে? ক্যাপসিড থাকে, ওটার মধ্যে আবার আরএনএ, কথা বুঝতে পারছো? করোনা ভাইরাস কিন্তু এটা লিপো ভাইরাস, কথা বুঝতে পারছো? আচ্ছা, এইগুলা এই যে লিপো ভাইরাসের বাইরের আবরণটা, এটা কই থেকে আসে ভাইয়া? আমি বলছিলাম এটা কই থেকে আসে? ডিরাইভ ফ্রম প্লাজমা মেমব্রেন। যেই কোষে ফাটায় বাইর হইছে ওই কোষের আবরণটারে সাইডে নিয়ে নিছে, তাই না? আচ্ছা, এই যে দেখো এখানে দেখো, মানে কি দেখতেছে? দেখো এই কোষে ফাটায় এই ভাইরাসটা বের হইব। এটা কিন্তু জাস্ট একটা মসৃণ ক্যাপসিড উইথ ডিএনএ আরএনএ। তো বাইরে হওয়ার সময় ও কী করে? আগে ভাইরাল প্রোটিনগুলো এই সেলের মেমব্রেনের মধ্যে বসায় নেয়, ভাইরাসের যে প্রোটিনগুলো আছে এরপরে এমনি বাইরে হয়ে যায়। তাহলে ভাইয়া বুঝতে পারছো ওর বাইরের এই আবরণ, এক্সট্রা আবরণটা কই থেকে আসছে? এটা কিন্তু সেল মেমব্রেন, তাই না? তো বাইরে হওয়ার সময় ও আস্তে করে কি করে ভাইয়া? সুন্দর মতো এগুলো সহ বের হয়ে যায়। আর এটা কি ক্যাপসিড না? আর ওই ক্যাপসিডের মধ্যে ওই যে লাল লাল পেঁচানো জিনিস দেখছো, ওইগুলো হলো কি? ডিএনএ অথবা আরএনএ। আমার কথা বুঝতে পারছো? তাহলে এই বাইরের লিপো ভাইরাস এইভাবে আসে, কথা বুঝতে পারছো? দ্যাটস ইট। আচ্ছা, লিপোপ্রোটিনের প্রত্যেকটা স্তরকে, আচ্ছা লিপোপ্রোটিনের প্রত্যেকটা স্তর মানে কি ভাইয়া? লিপোপ্রোটিনের প্রত্যেকটা স্তর মানে আমি বুঝাই, ধরো দেখো তুমি একটা জিনিস চিন্তা, এটার প্যাটার্ন লক্ষ্য করতে পারতেছো? দেখো এই যে লাল লাল নীল, লাল লাল নীল, তার মানে কি এইটা একটা একক হিসেবে কাজ করতেছে, এই জায়গাটা কি আরেকটা একক হিসেবে কাজ করতেছে, এই জায়গাটা আরেকটা কি একক হিসেবে কাজ করতেছে। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে একটা লিপোপ্রোটিন ফুল লেয়ারের, লিপোপ্রোটিন কেন বলতেছে? লিপো আসছে লিপিড থেকে, ফসফোলিপিড দিয়ে তৈরি, আর প্রোটিন কি থাকে, তাই এটাকে কি বলতেছে? লিপোপ্রোটিন। আচ্ছা, তাহলে একটা লিপোপ্রোটিন ফুল লেয়ারের মধ্যে অনেকগুলো কি আছে? একক দিয়ে গঠিত হয়। প্রত্যেকটা এরিয়ারে তুমি একক ধরতে পারো, এই প্রত্যেকটা এককরে বলে কিমিয়ার
পেপ্লোমিয়ার। ক্যাপসিডের প্রত্যেকটা এককরে বলছিল ক্যাপসোমিয়ার, কিন্তু লিপোপ্রোটিনের প্রত্যেকটা এককরে লিপোমিয়ার কেন বললো না? কথা বুঝতে পারছো? পেপ্লোমিয়ার কেন বললো? ঠিক আছে, তো পেপ্লোমিয়ার এই কারণে বললো কারণ পেপ্লোস অর্থ হইলো একটা শল, শল মানে হইলো এক ধরনের কি কাভারিং, তো এটার কি লিপোপ্রোটিনের একটা কাভারিং না, তাই হইলো এটারে কি পেপ্লোমিয়ার বলছে। পেপ্লোমিয়ার বলতে ডাইরেক্ট ওই ওই ভাইরাসের যে লিপোপ্রোটিন আবরণ ওইটারই বোঝায়। কথা বুঝতে পারছো? তো এটা মনে রাখবা, ক্যাপসিডের প্রত্যেকটা ইউনিটের কি বলে? ক্যাপসোমিয়ার বলে, কিন্তু লিপিডের প্রত্যেকটা ইউনিটের কি বলে? পেপ্লোমিয়ার। কথা বুঝতে পারছো? কারণ পেপ্লোস মানে কি এক ধরনের জামা। আচ্ছা, তারপরে দেখো ডিফারেন্স কি, দেখো এই যে দেখো ওর ক্যাপসিড, ওর নিষ্ক্রিয়। আচ্ছা বলো তো এই দুইটার মধ্যে, এটা হলো একটা নেকেড ভাইরাস আর এটার বাইরে কি একটা লিপোপ্রোটিনের আবরণ আছে। দেখো ভাই এটার মধ্যে আমি তোমার চেক করাই দিই। দেখো এইটা কি সেই লিপোপ্রোটিনের ফসফোলিপিড বাইলেয়ারের আবরণ না? আচ্ছা সবুজটা কি বলতে পারবা? সবুজটাই হইল ক্যাপসিড, আর এটার বাইরে এই যে এইটুকু হইল কি ফসফোলিপিড বাইলেয়ার, এটারে তুমি বলবা লিপোপ্রোটিনের আবরণ, তাই না? আচ্ছা, আর সবুজটা কি? ক্যাপসিড। আর এই যে যেটা দেখছো পেঁচায় আছে ওইটা কি? ডিএনএ অথবা আরএনএ। আমার কথা কি বুঝতে পারছো ভাইয়া? জিসান বুঝতে পারছো? আচ্ছা ওকে ফাইন। তারপরে হলো তোমার ক্যাপসিড প্রোটিন ক্যাপসিড। আচ্ছা তুমি বলো তো এই দুইটার মধ্যে কোনটা ভাইয়া খাইলে, খাওয়ার মাধ্যমে কোনটা ছড়াইতে পারে বলো তো? খাওয়ার মাধ্যমে কোনটা অ্যাটাক করতে পারে? নেকেড ভাইরাস মানে কি এটা নাকি ওইটা? এটা গুড। তাহলে এটা হলো গ্যাস্ট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না, তাই ফিকো ওরাল রুট বা ওই যে খাবারের রুটে ট্রান্সমিশন হতে পারে, কিন্তু এনভেলপ ভাইরাস খাবারের রুটে কখনো ট্রান্সমিশন হবে না। তোমার লিপো ভাইরাসের এক্সাম্পল জিজ্ঞেস করবে, কি জিজ্ঞেস করবে? লিপো ভাইরাসের এক্সাম্পল। লিপো ভাইরাসের এক্সাম্পল তুমি CIH দিয়ে মনে রাখবা, লেখা রাখো। লিপো ভাইরাসের এক্সাম্পল হলো কি? CIH। সি দিয়া করোনা ভাইরাস, আই দিয়া ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, আর এইচ দিয়া হইল হেপাটাইটিস বি আর HIV। দুইটা এইচ দিয়া দুইটা, CIH করোনা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হেপাটাইটিস বি আর HIV। ধরতে পারছি? আমরা ধরতে পারছি কিনা বলো? ওকে নাইস, আমরা পরে যাই। আচ্ছা এবার আসো ভাইরাসের শেপ অনুযায়ী ক্লাসিফিকেশন, ভাই আগেই বইলা দিছি যে কি কি শেপের হইতে পারে, তাই না? এখন আমাদের দরকার হলো প্রত্যেকটা শেপের এক্সাম্পল আমাদের কি করতে হইব? মনে রাখতে হবে প্রত্যেকটা শেপের এক্সাম্পল। দেখো তো ভাইয়া একটা দণ্ডাকার শেপের এক্সাম্পল নিয়ে আসো। দণ্ডাকার শেপের এক্সাম্পল মনে রাখবা ম দিয়া। দণ্ডাকার শেপটা কি দিয়া মনে রাখবা? ম। দেখবা মতে আসে মোজাইক ভাইরাস, যত মোজাইক ভাইরাস আছে সব হইলো কি? দণ্ডাকার। কথা বুঝতে পারছো? যেমন TMV টোবাকো মোজাইক ভাইরাস দণ্ডাকার। মামস ভাইরাস, মামস কিন্তু একটা ভাইরাস। বলতো মামস ভাইরাসের অ্যাটাকে কি হয়? মামস হয়, এটা তো জানি, কিন্তু মামস হলে কি হয় জানো? কোন গ্রন্থির অ্যাটাক করে? এই যে ধরছে কোন জায়গায়, ওটা কোন কোন গ্রন্থি এখানে থাকে? এই জায়গা ফুলা যায়, দেখবা এই জায়গায় ফুলা যায়। প্যারোটিড গ্রন্থি। এখানে কি গ্রন্থি থাকে? কানের নিচে কি থাকে? প্যারোটিড। এই 3 ধরনের লালা গ্রন্থির নাম পড়ছো? 3 ধরনের লালা গ্রন্থির মধ্যে এখানে কি একটা প্যারোটিড গ্রন্থি, এখানে একটা লালা গ্রন্থি থাকে। কথা বুঝতে পারছো? এটা কি বলে? প্যারোটিড গ্রন্থি, ওইটা ফুলা যায়। কথা বুঝতে পারছো? তো দেখো মোজাইক ভাইরাস আর মামস ভাইরাস, তাহলে মোজাইক ভাইরাসের মধ্যে টোবাকো মোজাইক ভাইরাস আছে আর কি আলফালফা মোজাইক ভাইরাস আছে। এই দুইটা নাম মনে রাখবা। মনে রাখবা ম দিয়া মনে রাখবা। দণ্ডাকার ভাইরাস সব কি দিয়া মনে রাখবা? ম। মোজাইক ভাইরাস, মামস ভাইরাস। মোজাইক ভাইরাসের মধ্যে দুইটা, আলফালফা আর হলো টোবাকো মোজাইক ভাইরাস। এই দেখো আলফালফা মোজাইক ভাইরাসের অবস্থা আর টোবাকো মোজাইক ভাইরাসের অবস্থা। তুমি একটা জিনিস কি খেয়াল করছো? এটা কিন্তু হেলিকাল না? ওই যে মনে আছে এটা কি হেলিকাল, কিন্তু এটা কিন্তু বড় ধরনের একটা কি ইকোসাহেড্রাল, মানে একটা ইকোসাহেড্রালের উপরে আরেকটা ইকোসাহেড্রাল, এটা হলো কমপ্লেক্স। কথা বুঝতে পারছো? এটা কি কমপ্লেক্স। আচ্ছা তারপর আসো গোলাকার। গোলাকার মনে রাখবা হি প্লেস ফুটবল ইন ঢাকা টিম। এনে ফুটবল দিয়ে মনে রাখবা আমি কার সূত্র পড়তেছি? গোলাকারের সূত্র পড়তেছি, যার দেখতে ফুটবলের মতো। ফুটবল, ফুটবল দিয়ে কি মনে রাখবা? গোলাকার সূত্র পড়তেছি। তারপর আসো এইচ দিয়া হইলো কি HIV, পি দিয়া ভাইয়া কি পোলিও, ডি দিয়া হইলো ডেঙ্গু, টি দিয়া হইলো কি TIV। এইগুলা হইলো কি তোমার গোলাকার ভাইরাস হতে হবে। TMV বা মোজাইক ভাইরাস ম দিয়া দণ্ডাকার, আর TIV ট্রিপুলা ইরিডিসেন্ট ভাইরাস। এটার ফুল মিনিং কি? ট্রিপুলা ইরিডিসেন্ট ভাইরাস। এটা আবার কি ভাইয়া? গোলাকার। আমার কথা বুঝতে পারছো? ওকে ফাইন। তারপর আসো ভাই ঘনভুজ আকৃতির ভাইরাস। ঘনভুজ আকৃতির ভাইরাস একটাই আছে, সেটা হলো কি ভ্যাকসিনিয়া ভাইরাস, আর হলো কি হারপিস ভাইরাস। আচ্ছা হারপিস ভাইরাস দিচ্ছে আর কি ভ্যাকসিনিয়া ভাইরাস দিচ্ছে। দুইটার সাইজ অনেক বড়,
কথা বুঝতে পারছো? ওই যে আমি বলছি না ইকোসাহেড্রাল ক্যাপসিউল অনেক বড় হয়ে গেলে পাউরুটির মতো হয়ে যায়, ওইটাই ঘনক্ষেত্র আকৃতির, বুঝতে পারছো? তাহলে ভ্যাকসিনিয়া আর কি ভাইরাস, এটা হলো বহুভুজ হারামি দিয়ে মনে হয়, বহুভুজ হইলো কি বহুভুজ আকৃতির, আর মানে বহুভুজের ভ দিয়ে মনে হয় ভ্যাকসিনিয়া, আর হারামির হ দিয়ে মনে হয় হারপিস। কথা বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, আবার এবার আসো সিলিন্ড্রিক্যাল ভাইরাস, এটা খুবই ইজি। ইবোলা ভাইরাসের চিত্র তোমার এমনি চোখের মধ্যে মনে রাখবে, এটা খুবই ভয়ঙ্কর একটা চিত্র, তাই না? ইবোলা ভাইরাসের চিত্র তোমার মনে থাকবে। আর হলো ভাইয়া মটর স্ট্রিক ভাইরাস, এর নামই দিয়ে রাখছে কি স্ট্রিক। স্ট্রিক মানে কি ভাইয়া? অনেক বড় একটা লাঠি, তাই না? তাহলে লাঠি তো বড় হইলে কি হইব? সূত্রাকার হইব, এটা আমরা বললামই, ঠিক আছে? আর হলো ব্যাঙাচি আকৃতির ভাইরাস একটাই আছে, সেটা কি বলে? T2, T4, T6, টি সিরিজ বলে এটাকে। কথা বুঝতে পারছো? ওই টি সিরিজ না, ঠিক আছে? তো টি সিরিজের ভাইরাসগুলো সব কি মনে রাখবা, টি দিয়া হইলো ট্যাট, মানে ব্যাঙাচির আরেকটা নাম কি ট্যাটপোল, টি দিয়া ট্যাটপোল, আর টি দিয়া কি T2। আচ্ছা বাই দা ওয়ে, T2-র নাম কিন্তু এই টি এর নাম কিন্তু ট্যাটপোলের জন্য টি হয় নাই। এই টি এর নাম টি কেন হয়েছে জানো? কারণ বিজ্ঞানী টুয়ার্ট এটা আবিষ্কার করছিল। কথা বুঝতে? বিজ্ঞানী টুয়ার্ট, কিন্তু লাকিলি এটার সাথে এটা কি মিলে গেছে। কথা বুঝতে পারছো? টি সিরিজের মধ্যে কি T2, T4, T6 আছে। তুমি এখন কইবা ভাই T1 কই, T3 কই, T5 কই, এগুলা কই? এটাও আছে। এটারে বলে টি ইভেন সিরিজ বা টি জোর সিরিজ। ইভেন মানে কি জোর, অড মানে কি বিজোড়। আর এটারে বলে টি অড সিরিজ। টি অড সিরিজ ভালো মতো অ্যাটাক করতে পারে না বেশি, বুঝতে পারছো? বেশি কার্যকরী না, কিন্তু টি ইভেন সিরিজ কি বেশি কার্যকরী। আচ্ছা, ব্যাঙাচি আকৃতির ভাইরাসগুলা দেখতে এরকম হয়। ব্যাঙাচির যেমন কি আছে দেখো তো ভাইয়া, একটা ব্যাঙাচির কি একটা হেড আছে, আর এটা কি আছে টেইল আছে। ঠিক তেমনই এটারও কি আছে, একটা হেড আছে, আর এটা কি আছে ভাইয়া বলো তো? টেইল আছে। ব্যাপারটা কি বুঝতে পারছো ভাইয়া বলো তো? বুঝতে পারছো? T2 ভাইরাস। আচ্ছা, বোথ হ্যাভ হেড অ্যান্ড টেল। P2 ব্যাকটেরিয়া। আচ্ছা, এগুলো সব কি ভাইয়া কি ধরনের ভাইরাস? ব্যাকটেরিওফাজ মানে কারে মারে? ব্যাকটেরিয়া মারে। তাহলে বড় সায়ানোফাজ মানে কারে মারে? সায়ানো ব্যাকটেরিয়া মারে। গুড। সায়ানোফাজ মানে কি? সায়ানো ব্যাকটেরিয়া মারে। জুফাজ মানে কারে মারে বলো তো? জু প্রাণীরে মারে। প্রাণী জীব, তোমার জীব মানে তো বায়োলজির মধ্যে আছে জীব, জীবের মধ্যে প্ল্যান্টও আছে, আবার কি অ্যানিমেলও আছে। অ্যানিমেলগুলোরে কি জু বলে? জুলজি কি প্রাণী বিজ্ঞান না? কথা বুঝতে পারছো? তাহলে জু ফার্স্ট মানে হলো অ্যানিমেল, তাহলে প্ল্যান্টরে যে মারে তার নাম কি দেওয়া যায় বলো? ফাইটো। আরে বেটা ফাইটো সবচেয়ে ইজি, ফাইটো ফাজ, প্লান্ট বেস। আচ্ছা, ফাইটো ফাজ। কথা ফাইটো মানে কি জানো তো? ফাইটো মানে কি প্ল্যান্ট, তাই না? তাহলে বুঝতে পারছো? তাহলে এই হলো কাহিনী। আচ্ছা, তাহলে ভাইয়া আমরা আর ডিম্বাকৃতির ভাইরাস একটাই মনে রাখবা কি ভাইয়া? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এখন ভাইয়া আমরা একটু তোমাদের রিভিশন দেওয়াবো, আমার তোমরা বলবা আমারে বলো যে দণ্ডাকৃতি বা রড শেপ ভাইরাস মনে রাখবা কেমনে বলো তো? বলো ওখান থেকে বলো। মদিয়া সাব্বির বলবা। মদিয়া কি কি আছে ভাইয়া বলো তো? মোজাইক ভাইরাস, আর একটা কি মামস ভাইরাস। গুড। মামস ভাইরাস কোথায় অ্যাটাক করে? প্যারোটিড গ্রন্থিতে অ্যাটাক করে। মোজাইক ভাইরাসের মধ্যে কি আছে? টোবাকো মোজাইক ভাইরাস, আর কি ভাইয়া? আলফা মোজাইক ভাইরাস। লেখছো? এটা লেখো, এগুলো লেখো। সবসময় সব কিছু স্লাইডে দিলে তোমরা পড়ো না, লেখো এগুলা। এক্সাম্পল কিন্তু মনে রাখতে হবে ভাইয়া। জিসানের অ্যাটেনশন স্প্যান অনেক কম, তাই না? বাসায় যে পড়ালেখা করবি সমস্যা না, অ্যাটেনশন স্প্যান কম হওয়া কোনো সমস্যা না, কিন্তু সমস্যা হলো যদি অ্যাটেনশন স্প্যান কম হয় তাহলে বাসায় যায় এফোর্ট দিতে হইব। কথা বুঝতে পারছো? পড়া কিন্তু পারতে হইব জিসান, পড়া না পারলে হয়ে নাই। হ্যাঁ, তুই টায়ার্ড আমি জানি, কিন্তু তুই বাকির তাহলে এফোর্ট বাসায় গিয়ে দিবি, বুঝতে পারছো? ওকে, তাহলে ঠিক আছে, লেখা শেষ ভাই? ওকে, তারপরে এগুলো কইবা না আমার ক্লাসে কখনো, ঠিক আছে? এগুলো হইব না। আচ্ছা, তারপরে আসো তোমার কি জানি রড শেপ গেল। রড শেপটার পরে হইলো তোমার গোলাকৃতির কেমনে পড়ছিলাম বলো তো? হি প্লেস। আচ্ছা ভাইয়া,
কারো যদি মানে তোমার যদি যাইতে ইচ্ছা করে তুমি যাইতে পারো, সমস্যা নাই। মানে আমি চাই না তোমার হেড ডাউন হয়ে তুমি মানে এনার্জি লেস হয়ে পড়াশোনা করো, কোনো প্যারা নাই কিন্তু ভাই। তুমি গেলে কিন্তু কিছু আরে তুই গেলে কোনো মানে আমার থেকে কোনো নাই। আমি চাই যে তোরা যাতে পড়াশোনা মানে এফেক্টিভলি করস। এখন তুই দেখ একটা জিনিস দেখ, তুই এই জায়গায় ধর মানে এরকম এরকম মানে নিজের কাইন্ড অফ কষ্ট দিতেছিস যে এরকম এরকম করতেছিস বা এটা করতেছিস, এটার থেকে ভালো তুই এখন বাসায় যে 1 ঘন্টা ঘুমায়া তুই এটা তো রেকর্ডেড তুই পাবি, কথা বুঝতে পারছিস? সেটা তো রেকর্ডে যেইটুকু তুই করস নাই, ধর এইটুকু তুই টাইনা দেখবি, এটুকু টাইনা দেখার পর যে এখান থেকে বাকিটুকু যেটা করস নাই ওটা তুই দেখে ফেললি, তাও একটা ফ্রেশ ব্রেইনে দেখ। আমার কথা হলো যে যাই করবি তুই ফ্রেশ ব্রেইনে করবি যাতে তোর ফুল এফেক্টটা পড়ে। আমার কথা কি বুঝতে পারছিস? তো তুই চাইলে যাইতে পারো, এখানে কোনো নাই, এটা যে কেউ চাইলে যাইতে পারে। তুই টায়ার্ড হয়ে গেছিস আমি দেখতেছি, সো তুই যাইতে পারো, চাইলে যাইতে পারো, সমস্যা নাই। আমি একটু নিয়ে আর ছাইড়া দিব, বুঝছো? তুই অনেকক্ষণ থাকছিস থাকিয়ে যেতে পারস, বাট বললাম বাকি সবার জন্যই, বুঝছো ভাই? বিষয়টা হলো যাই করতে হইব ইফেক্টিভলি করতে হইব, কথা বুঝতে পারছো? হি প্লেস ফুটবল ইন ঢাকা টিম, গুড। এবার বলো তো ভাইয়া, বলো এটা কি হইব বলো। হিতে কি HIV, পিতে পোলিও, ফুটবল দিয়ে মনে রাখমু গোল, ডি দিয়ে মনে রাখমু ডেঙ্গু, আর টি দিয়া TIV, দ্যাটস ইট। আর বাকি কি গোলাকৃতির পরে কি আছে ভাইয়া? সূত্রাকার ইবোলা ভাইরাস আর মটরের স্ট্রিক ভাইরাস, ডিম্বাকার ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। আরেকটা কি আছে ভাইয়া ফাইনালি? আরেকটা কি আছে? ইবোলা, মটর স্ট্রিক, ডিম্বাকার ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এইগুলাই এগুলো আছে। আর ব্যাঙাচি আকৃতির টিটু, এটা সবাই মনে রাখে। আচ্ছা, পোষক দেহের অনুযায়ী ভাইয়া ব্যাকটেরিয়ারে যে আক্রমণ করে, পোষক দেহ মানে কি? যারে আক্রমণ করে, যার বিরুদ্ধে মানে যার মধ্যে থাকে পোষক দেহে ভাইয়া ব্যাকটেরিয়ার যে আক্রমণ করে তারা বলে ব্যাকটেরিওফাজ। এক্সাম্পল কি? টি সিরিজ। আচ্ছা, জুরে যে আক্রমণ করে তারা কি? জুফাস। এক্সাম্পল কি ভাইয়া? যত ওই যে আমাদের HIV এটা কি? জুফাস। করোনা ভাইরাস কি? জুফাস। তারপরে প্ল্যান্টরে যে উদ্ভিদরা আক্রমণ করে সেটা কি বলে? ফাইটোফাস। যেমন ভাই টোবাকো মোজাইক ভাইরাস কোথায় হয়? মানুষের হয় না, তামাক পাতায় হয়। টোবাকো মানে কি? তামাক পাতা হয়। ফুলকপির মোজাইক ভাইরাস, ফুলকপিতে হইব না মানুষে হইব? ফুলকপিতে। ফুলকপি উদ্ভিদ, তাহলে এই ভাইরাসগুলা কি ভাইয়া বলো তো? ফাইটোফেজ। কথা বুঝতে পারছো? যেমন মটরের হলুদ করে, মটরের বীজ হলুদ করে ফেলে, পাকায় ফেলে, এটা একটা ভাইরাস আছে, এটা হলো বিন ইয়েলো ভাইরাস, BYV। কথা বুঝতে পারছো? ওইটা কি ভাইয়া? প্ল্যান্ট ভাইরাস। কথা বলতে প্ল্যান্ট ভাইরাসের এক্সাম্পলগুলো মনে রাখবা। আচ্ছা, মাইকোফাজ মানে কি জানো? এই মাইকো শব্দের অর্থ কি বলতো? পড়াইছিলাম, মাইকো শব্দের অর্থ কি বল? সারিয়ার মাইকো শব্দের অর্থ ফাঙ্গাস। মাইকোলজি মানে কি? ফাঙ্গাস নিয়ে আমি। মাইকো শব্দের অর্থ ফাঙ্গাস। তাহলে মাইকোফাজ মানে যারা ছত্রাকরে অ্যাটাক করে। কথা বুঝতে পারছো? আচ্ছা, আর সায়ানোফাজ মানে কি ভাইয়া বলো তো? যে সায়ানো ব্যাকটেরিয়াকে আটক করে। আচ্ছা, সায়ানোফাজের মধ্যে তুমি এক্সাম্পলে দেখবা LPP1, LPP2, এরকমভাবে দেখবা যে এই ভাইরাসগুলোর কি LPP1, LPP2, যেমন T2, T2 এরকম নাম দেওয়া হয়েছে। এখন কথা হলো LPP নাম কেন দেওয়া হয়েছে? এটা হলো ভাইয়া সায়ানো ব্যাকটেরিয়া 3 ধরনের ব্যাকটেরিয়া আছে যেগুলো খুবই কমন। একটা হলো লিংবিয়া, প্লেকটোনেমা আর কি ফর্মিডিয়াম। এগুলো হলো সায়ানো ব্যাকটেরিয়া। আর এই সায়ানো ব্যাকটেরিয়া যে ভাইরাস আক্রমণ করে ওইটার নাম কি দিছে? LPP1, LPP2। কথা বুঝতে পারছো? তো এই 3টা ব্যাকটেরিয়ার নাম অনুসারে এই ভাইরাসের নাম দিছে। কথা বুঝতে পারছো? ওকে, তারপরে আসো তোমার হোমস ক্লাসিফিকেশন। আরেকজন মানে এটা তো তুমি পোষক দেহ অনুযায়ী, আরেকটা হলো হোমস ক্লাসিফিকেশন করছে। ও হইলো এগুলা রাখে নাই ও। আর আচ্ছা, এটা আমি কেন পড়াইতেছি? এটা হলো এই বইয়ে নাই, আরেকটা বইয়ে আছে। কথা বুঝতে পারছো? এটা একটু অ্যাডভান্সড MCQ, তবে তুমি ইজিলি ধরতে পারবা। ওর ও মানে নর্মাল ক্লাসিফিকেশন যেগুলোরে ফার্স্ট বলে, ও অন্য দেশে ছিল, তাই ভাষাগত ডিফারেন্সের কারণে ওগুলোর মধ্যে কি এসে পড়ছে? ফাজি নি। কথা বুঝতে পারছো? ফাজি নিয়ে এসে পড়ছে। তো ভাইয়া হোমস কি করছে জানো? হোমস তো জু ফাজিনি কাদের? যারা অ্যানিমাল। ফাইটোফাজিনি কাদের? এটা। আর বাকি ভাইয়া ফাজিনি বলতে ও কি বুঝাইছে? ব্যাকটেরিয়াকে আক্রমণ করে যারা ওরা ফার্মে। এখন ভাই ব্যাকটেরিয়ার মধ্যে কি সায়ানো ব্যাকটেরিয়া আছে না? আমরা সায়ানো ব্যাকটেরিয়া আলাদা করে হোস্ট অনুযায়ী দেখাইছি, কিন্তু সায়ানো ব্যাকটেরিয়াও তো এক ধরনের কি ব্যাকটেরিয়া। তাই ও হইলো এই দুইটা, এই যে 3টা। আচ্ছা, এইটা আর এটা হইলো মার্চ কইরা দিছে। এখন তাহলে বলবা মাইকোফাজ কই গেল? তোমরা কি জানো প্ল্যান্ট কিংডম আগে কিন্তু 4টা কিংডম ছিল না, আগে 3টা কিংডম ছিল মনে হয়। আর প্ল্যান্ট কিংডমের মধ্যে ছত্রাক পড়ানো হইতো, ছত্রাকরে ভাবা হইতো এটা একটা কি
প্ল্যান্ট, তাহলে ফাঙ্গাই আসলে কি ছত্রাকের মধ্যে ছিল। তাই হোমস ক্লাসিফিকেশন অনুযায়ী এই ফাইটোফাজিনির মধ্যেই কে আছে, মাইকোফাজিনি, মানে ওর তুমি জাস্ট জানতে পারবো হোমস ক্লাসিফিকেশন জাস্ট 3 জন আছে, জু ফাজিনি, ফাজিনি আর হলো শুধু ফাজিনি। কথা বুঝতে পারছো? এইটাই। আচ্ছা, এরপর আসো ভাই, ভাইরাস কি জীব নাকি জড়? এটা একটা বিশাল বড় ডিসকাশন। আমি জাস্ট বলে দিই, ভাইরাসের অনেক মানে ভাইরাস জীব নাকি জড়, ভাইরাস জড়ও না জীব না, এটা কি দুইটার মাঝখানে একটা ইন্টারমিডিয়েট অবস্থা। এখন তোমার বইয়ে আছে ভাইরাসের জড় বৈশিষ্ট্যগুলো লেখো, ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্যগুলো লেখো। এমসিকিউতে আসে ভাইরাসের নিচের কোনটি ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য নয়। যেমন আমি দুইটা স্টেটমেন্ট দিই ভাইয়া। একটা স্টেটমেন্ট যে ভাইরাস হইল প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডের সমাহার মাত্র। আবার ভাইরাস প্রোটিন ও জেনেটিক ম্যাটেরিয়াল দিয়ে গঠিত। বলো কোনটা জীবীয় বৈশিষ্ট্য আর কোনটা জড় বৈশিষ্ট্য? দেখছো দুইটা স্টেটমেন্ট কি একদম কাছাকাছি না? প্রায় পুরো সেম না? নিউক্লিক অ্যাসিড মানে কি, ওই যে ডিএনএ আরএনএ, তাহলে দুইটা কিন্তু সেম, কিন্তু একটা তোমার বইয়ের মধ্যে জড় বৈশিষ্ট্য, একটা এটা তোমার নোশনটা বুঝতে হবে, কি বুঝাইতে চাইছে সেটা বুঝতে হবে। দেখো ও লেখছে ভাইরাস হলো প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড, মানে দুইটা সাবস্টেন্সের জাস্ট মিক্স, তার মানে আর কিছু না, দুইটা সাবস্টেন্সের জাস্ট একটা মিক্সচার। তাহলে ওটার মধ্যে জানটান নাই। কথা বুঝতে পারছো? তাহলে দুইটা সাবস্টেন্সের জাস্ট মিক্সচার, তাহলে এটা কি হইব, জড় বৈশিষ্ট্য। আর এইদিকে দেখো এটা একটা হিন্ট দিয়ে দিচ্ছি, ভাইরাস প্রোটিন ও জেনেটিক ম্যাটেরিয়াল। জেনেটিক ম্যাটেরিয়াল বলতে কি বুঝায়? কার জিন কি কার থাকে, মানে অজীব কারো জিন থাকে, জেনেটিক ম্যাটেরিয়ালটি কার থাকে, যে জীবিত। তাহলে যখনই তোমার নিউক্লিক অ্যাসিডের জায়গায় জেনেটিক ম্যাটেরিয়াল লেখছে, মানে ওইটা কি নির্দেশ করতেছে, যে ভাইরাস হলো জীব। কথা বুঝতে পারছো? তো দুইটা সেম স্টেটমেন্ট, কিন্তু তোমার কি দুইটার নোশন আলাদা। কথা বুঝতে পারছো? এখন তুমি দেখো ভাইয়া জড় বৈশিষ্ট্যগুলো কি। ভাইরাস অকোষীয় মানে কি, কোষ নাই, মানে ভাইরাসের কোষের মধ্যে কি থাকে, সাইটোপ্লাজম থাকে, নিউক্লিয়াস থাকে, এগুলা না থাকলে ওইটাকে কি কোষ বলবা না। ভাইরাসের এগুলো নাই, তাই অকোষীয়। অতি আণুবীক্ষণিক মানে কি ভাইয়া, নর্মাল অনুবীক্ষণ দিয়ে যন্ত্র দিয়ে দেখা যায় না, ইলেকট্রন অনুবীক্ষণ। অতি আণুবীক্ষণ আলট্রা মাইক্রোস্কোপিক, ঠিক আছে? ওকে, কোষের জীবন আছে, আচ্ছা যাই হোক এগুলা বাদ। বিপাকীয় এনজাইম নেই, খাদ্য গ্রহণ, তাহলে খাদ্য গ্রহণ করে না, পুষ্টিক্রিয়া করে না। পুষ্টিক্রিয়া মানে কি জানো? খাদ্য থেকে এনার্জি প্রোডাকশনের কি বলে, পুষ্টিক্রিয়া। কথা বুঝতে পারছো? খাদ্য পুষ্টি একটা চ্যাপ্টার ছিল না তোমাদের? খাদ্য থেকে এনার্জি প্রোডাকশনের বলে পুষ্টিক্রিয়া। তা পুষ্টিক্রিয়া কখন হইব, যখন বিপাক হবে। বিপাক মানে কি বলছিলাম, বলো? শক্তি তৈরি হয়, তাহলে এনার্জি মেটাবলিজম, গ্লাইকোলাইসিস এগুলো। তাহলে বিপাকীয় এনজাইম নাই, তাই শক্তি তৈরি করতে পারবে না, শেষ। কিন্তু ভাই নর্মাল এনজাইম মানে বিপাকীয় এনজাইম বাদে অন্য কোনো এনজাইম থাকতে পারে? হ্যাঁ থাকতে পারে। লাইসোজাইম তো একটা এনজাইম, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কি এনজাইম না? কিন্তু ওটা কি বিপাকীয় এনজাইম, শক্তি তৈরি করে না? তাহলে মনে রাখবা নর্মাল এনজাইম থাকে কিন্তু বিপাকীয় এনজাইম থাকে না। ওকে ফাইন। তারপর আসো এটি জীবনে, যাই হোক এগুলো আবার। এবার ফ্যাগোসাইটোসিসের কাহিনী আমি বলে দিচ্ছি। তারপর আসো জীবকোষের সাহায্য ছাড়া সে স্বাধীনভাবে প্রজননে কি অক্ষম। তাহলে দেখো স্বাধীনভাবে প্রজনন করতে পারে না, এটা কি জীবীয় বৈশিষ্ট্য না জড় বৈশিষ্ট্য? জড় বৈশিষ্ট্য। তার মানে প্রজনন করতে পারে না কে, জড়। তাহলে যখন নাকি বলবে অক্ষম, তার মানে কি তুমি জড়। আবার যখন বলবে যে কোষের সাহায্য নিয়ে সে স্বাধীনভাবে প্রজনন করতে পারে, তাহলে এটা কার বৈশিষ্ট্য, জীবীয়। আমার কথা কি বুঝতে পারছো? জিনিসগুলো এইভাবে আসবে। আচ্ছা যাই হোক, দুইটা সাইকেল চালায় ভাইরাস, একটা হলো লাইটিক সাইকেল, লাইসোজেনিক সাইকেল, নাম শুনছো? এই দুইটা সাইকেলের মাধ্যমে সে বংশবৃদ্ধি করতে পারে। আমি তোমার একটু দেখাই, একটা সংক্ষেপে দেখাই। দেখো এই যে টিটুফাস বসছে, দেখছো? টিটুফাস বসে দেখছো ডিএনএটা প্রবেশ করাই দিছে, প্রবেশ করা দিয়ে এটা ব্যাকটেরিয়ার ডিএনএর মধ্যে ঢুকে গেছে। এরপরে ওই যে প্রোটিন তৈরি করে দেখছো, আবার অনেকগুলো ডিএনএ আরএনএ তৈরি করছে, নিজের কপি তৈরি করছে, ফাইনালি ওর মাথা লেজ এগুলো তৈরি করে কোষ ফাটায় আবার বেরিয়ে গেছে, দেখছো? তাহলে এই একটা সাইকেল চালাইলো, ওর ভিতরে ঢুকলো, ঢুইকা নিজের কপি তৈরি করলো, কপি তৈরি করে বাইরে গেল। এটা কি বলে, লাইটিক সাইকেল। আমার কথা কি বুঝতে পারছো? এভাবে সে বংশবৃদ্ধি করতে পারে কোন সময় বলতো? যখন কোষের ভিতর ছাড়াও পারবো। এটা কি ব্যাকটেরিয়ার কোষ না? কোষের হেল্প ছাড়াও পারবে না। তাহলে কোষের হেল্প পাইলেও পারবে। ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে ভাইরাস ফিল্টার যোগ্য না, এটা ইম্পর্টেন্ট। ব্যাকটেরিয়া রোধক ফিল্টার হইলো এইটা, এমন একটা যন্ত্র আছে, এই যন্ত্রের মধ্যে এখানে একটা ফিল্টার থাকে। কি থাকে ভাইয়া? ফিল্টার থাকে। এই ফিল্টারে বলে ব্যাকটেরিয়া রোধক ফিল্টার। মানে কি?
মানে হইলো তুমি ধরো একটা পানি, ধরো তুমি হইলো তোমার কাছে, ধরো সাপোজ আমি এখানে দেখাই, ধরো 1 ফোঁটা পানি আছে। এখন এই পানির মধ্যে ব্যাকটেরিয়া আছে। কি আছে ভাইয়া? ব্যাকটেরিয়া আছে। এখন তুমি চাইতেছো যে এই আমি যে পানিটা খাবো এই পানিটার মধ্যে ব্যাকটেরিয়া কি থাকা উচিত? উচিত না। তুমি ব্যাকটেরিয়া ফ্রি একটা পানি চাইতেছো। তো তুমি কি করবা? এই যে একটা ফিল্টার নিবা, এখানে কি আছে? এই যে ব্যাকটেরিয়া রোধক কি আছে? ফিল্টার আছে না? এই ফিল্টারের মধ্যে অনেক ছোট ছোট কি আছে জানো? ছিদ্র আছে। কি আছে? অনেক ছোট ছোট ছিদ্র আছে। কিন্তু এই ছোট ছিদ্রগুলা ব্যাকটেরিয়ার থেকে বড় না ছোট? ব্যাকটেরিয়ার থেকেও ছোট। দেখো ব্যাকটেরিয়ার সাইজ দাও, এটা সাইজ দাও, তাই না? এটা হলো সেই ব্যাকটেরিয়া, তাই না? আচ্ছা, এখন তুমি এই পানির ফোঁটাটা ধরো ব্যাকটেরিয়া রোধক ফিল্টারের মধ্যে ফালাইলা, দেখো পানিটা পইরা গেছে। পানির মধ্যে কি ব্যাকটেরিয়া আছে? ফিল্টারের মধ্যে ব্যাকটেরিয়াটা কি হয়ে গেছে? আটকায় গেছে। আমার কথা কি বুঝতে পারছো? ব্যাকটেরিয়া রোধক ফিল্টার কোনটা ভাইয়া? যেই ফিল্টারে ব্যাকটেরিয়া কি হয়ে যায়? আটকায় যায়। কথা বুঝতে পারছো? এখন এই একটা পানি, পানির মধ্যে কি আছে? ভাইরাস আছে। পানির মধ্যে কি আছে? ভাইরাস আছে। আমরা কি জানি ভাইয়া? ভাইরাস কি ব্যাকটেরিয়ার থেকেও 1000 গুণ ছোট না? ব্যাকটেরিয়ার অ্যাটাক করে। এই যে দেখো, এই যে টিটুফাস ভাইরাস কিন্তু অনেক বড় ভাইরাস, তাও এটার সাইজ একটা দেখো। টিটুফাস ভাইরাস অনেক বড় ভাইরাস, তাও এটার সাইজ দেখো এইটুক। আর ব্যাকটেরিয়ার সাইজ কি? পুরা এইটুক। তাহলে ভাইরাসের সাইজ ব্যাকটেরিয়ার থেকে অনেক ছোট। কথা বুঝতে পারছো? তাহলে এইটার সাইজ এতই ছোট যে এটা এই যে এই ছোট ছোট ছিদ্রের মধ্যেও কি আটকায় না। কথা বুঝতে পারছো? তাহলে ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দিয়ে কি ভাইরাসকে তুমি ফিল্টার আউট করতে পারবা? নাকি ভাইরাস যেমন আছে অমনি আস্তে করে চুপচাপ এনে বাইরে হয়ে যাইব? বলো তো, বাইরে হয়ে যাইব। কিন্তু ব্যাকটেরিয়ারে তুমি কি পারবা না? ব্যাকটেরিয়ারে পারবা। কথা বুঝতে এটাই বুঝেছে। ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে ভাইরাস ফিল্টারযোগ্য না। ভাইরাসকে মনে রাখবা কত সব করা যায়। কত সব মানে কি? ক দিয়ে মনে রাখবা হলো কি হলো? আচ্ছা আচ্ছা, সমস্যা না, ওটা থাক, ওটা থাক জিসান। আচ্ছা, কত সব করা যায়। কত দিয়া হইলো কেলাসন, ক দিয়া হইলো কেলাসন, খ দিয়া হলো ত দিয়া হলো তলানীকরণ বা সাসপেনশন। সাসপেনশন মানে কি জানো? একটা দ্রবণ। যেমন কাদা আর পানির দ্রবণ হলো একটা সাসপেনশন। ভাইয়া চিনির শরবত তো একটা মানে দ্রবণ, ওইটারে কি তুমি সাসপেনশন বলবা? না। তাহলে সাসপেনশন কারে বলবা জানো? না বলবো না, অবশ্যই সাসপেনশন কারে বলবো আমি তোমারে বলতেছি। সাসপেনশন আমি সেই দ্রবণরে বলবো যেই দ্রবণের কিছুক্ষণ পর অদক্ষেপ তৈরি হয় অটোমেটিক্যালি। হ্যাঁ, অটোমেটিক্যালি। যেমন কাদা আর পানির তুমি মিক্স করো, গুলাও, তুমি একদিন পরে এসে দেখো কাদা কি পানির নিচে সেটেল হয়ে যায় না? তাহলে ওটারে কি বলে? সাসপেনশন বলে। আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, তাহলে সেন্ট্রিফিউজ করা যায়। সেন্ট্রিফিউজ মানে কি জানো? তোমরা কি এই যে এটা দেখছো, এরকম কোনো মেশিন দেখছো যে টেস্ট টিউব দিয়ে? এটা সেন্ট্রিফিউজ মেশিন। রক্তরে আলাদা করার সময় সেন্ট্রিফিউজ মেশিন ইউজ করা হয়। রক্তরে এরকম ঘুরাইলে রক্তের এই যে আরবিসি গুলা ভারী ভারী যেগুলো ওগুলা লালগুলা আরবিসি মানে রক্ত লোহিত রক্তকণিকা, ওগুলা হলো নিচে পড়া যায়। আর উপরে যেগুলা প্লাজমা মানে যে পানি অংশটা ওইটা হলো হলুদ কালার উপরে থাকে। কথা বলতে এটা বলে কি বলে? সেন্ট্রিফিউজ। কথা বুঝতে পারছো? ওকে। আর কি ভাইয়া? ব্যাপন মানে ডিফিউশন। আমার একটা কথা বলো, কেলাসন হওয়া এটা কি কোনো সেলের কোনো সেলরে তুমি কখনো কেলাসন করতে পারবা? নাকি এটা কেলাসন কারে করে? ক্রিস্টাল কার হয়? ক্রিস্টাল কার হয়? কেলাসিত কে হয়? লবণ কেলাসিত হয় না? পড়ছো না NaCl এর কেলাস? পড়ছো না NaCl এর কেলাস? তাহলে লবণ কেলাসিত হয়। লবণের কি কোনো জীবন আছে? তাহলে কেলাসন হওয়া কার বৈশিষ্ট্য? জড় পদার্থের বৈশিষ্ট্য। তারপরে তলানীকরণ কার বৈশিষ্ট্য? এই যে কাদার জীবন আছে, জড় পদার্থে। সেন্ট্রিফিউজ হওয়া কার বৈশিষ্ট্য? জড়। ব্যাপন জড় পদার্থ। তাহলে এগুলো সব হলো জড় বৈশিষ্ট্য। তাহলে কত সব করা যায় দিয়ে মনে রাখবা, ক দিয়া কেলাসন, ত দিয়া তলানীকরণ, স দিয়া হইলো সেন্ট্রিফিউজ, ব দিয়া হইলো ব্যাপন। এটা জাস্ট মনে রাখবা, দ্যাটস ইট। আর ভাইরাস জড় বৈশিষ্ট্য, জীবকোষের বাইরে এটি নিষ্ক্রিয় সংখ্যা বৃদ্ধি করতে পারে না, এগুলা বাকিটা পারবা। এটার কোনো গ্রোথ নাই, এটা রাসায়নিকভাবে প্রোটিন আর নিউক্লিক অ্যাসিডের সমাহার মাত্র। ঠিক আছে, মিনিং জাস্ট দুইটা কেমিক্যাল আছে। আচ্ছা, এবার আসো, ভাইরাস কি লবণ অ্যাসিড প্রতিরোধে সক্ষম? কেন সক্ষম? কারণ ওর ক্যাপসিড কি নিষ্ক্রিয়। দেখো ওইখানে পড়ছো, এখানে আবার আছে। তাহলে কি দুইটা আলাদা লাইন? দুইটা আলাদা, দুটো একই লাইন। ক্যাপসিড নিষ্ক্রিয়, তাই ও প্রতিরোধে সক্ষম। কিন্তু জীবিত কোষে যদি এটা দাও, ওটা তো মারা যাইব। সেল মেমব্রেনে যদি দাও, ওই যে লিপিড প্রোটিন দাও, তাহলে কি লিপিড ডাইজেশন হয়ে যাবো। আমার কথা বুঝতে পারছো? তাহলে এই হলো কাহিনী। তারপর আসো, ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্যর ক্ষেত্রে একটা জিনিসই মনে রাখবা, যে ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য মানে ভাইরাসের একটা জেনেটিক ম্যাটেরিয়াল আছে, এবং ওই জেনেটিক ম্যাটেরিয়াল দিয়েও কি করতে পারে? সংখ্যা বৃদ্ধি করতে পারে। বংশ বলে না, এটা কি বলে? সংখ্যা বৃদ্ধি করতে পারে, মানে নিজের কপি তৈরি করতে পারে। আমার কথা কি বুঝতে পারছো ভাইয়া? মানে ওর জেনেটিক ম্যাটেরিয়াল আর সংখ্যা বৃদ্ধি রিলেটেড কোনো স্টেটমেন্ট পাইলেই ওইটা কি বৈশিষ্ট্য হইব? জীবীয় বৈশিষ্ট্য। যেমন আমি তোমারে বলি, 1 নম্বরে দিছে সংখ্যা বৃদ্ধি করতে পারে, রাইট।
2 নম্বর হচ্ছে নতুন ভাইরাস সৃষ্টি করতে পারে যা মাতৃ ভাইরাসের কপি, এটা কি সেলের সাহায্যে করতে পারে। 3 নম্বর দিচ্ছে ভাইরাসের জেনেটিক বস্তু আছে, রাইট, জেনেটিক বস্তু বললে কি হবে, জীবীয় বৈশিষ্ট্য, আর নিউক্লিক অ্যাসিড বললে কি হবে, জড় বৈশিষ্ট্য। আচ্ছা জেনেটিক বস্তু আছে। তারপর দেখো ভাইরাসের প্রকরণ মানে কি, মিউটেশন সৃষ্টি হতে পারে। মিউটেশন মানে কি জানো, জেনেটিক চেঞ্জে কি বলে, মিউটেশন বলে, জেনেটিক বেস সিকোয়েন্স। আর ভেরিয়েশন মানে কি, পরিব্যক্তি সৃষ্টি হতে পারে, এগুলো সব জেনেটিক চেঞ্জের মাধ্যমে সৃষ্টি হয়। আমি তোমারে বলি ভেরিয়েশন মানে কি জানো, একই প্রজাতির দুইটা মানুষের মানে দুইটা জিনিসের মানে দুইটা সদস্যের মধ্যে পার্থক্য করে বলে ভেরিয়েশন। যেমন আমি আর তুমি কি সেম, সেম না, এটারে বলে ভেরিয়েশন একই প্রজাতির মধ্যে। যেমন তোমার ভাই আর তোমার মধ্যেও কি আছে, ভেরিয়েশন আছে। এটা কেন হয় জানো, বলতে পারবা, দেখি মাথা খাটাও তো কেন হয়। তোমার আর দেখো তোমার বাবার স্পার্ম আর তোমার মায়ের ওভাম তো সেম সেম জিনিস, তো বাবার স্পার্ম মায়ের ওভাম দুইটা মিলিত হয়ে তুমি তৈরি হলে একরকম, কিন্তু তোমার ভাই তৈরি হয়েছে আরেক রকম। এটার কারণ কি, ক্রসিং ওভার। গুড, ক্রসিং ওভার হয়। ক্রসিং ওভারে কি জিন খণ্ডের বিনিময়, ওগুলো কি সবসময় সেম হয়, সেম হয় না। তাই প্রত্যেকটা স্পার্মের জেনেটিক ম্যাটেরিয়ালে কি থাকে, একটু চেঞ্জ থাকে। কথা বুঝতে পারছো, প্রত্যেকটা স্পার্মের জেনেটিক ম্যাটেরিয়ালে কি থাকে, ক্রসিং ওভার পড়ছো না কোষ বিভাজনের সময়, ক্রসিং ওভার সময় প্রত্যেকটা স্পার্ম আলাদা আলাদা জেনেটিক ম্যাটেরিয়াল থাকে, বুঝতে পারছো, ওভামেরও সেম। তো এই হলো কাহিনী, এই কারণে ভ্যারিয়েশন সৃষ্টি হয়, এটারে বলে ভ্যারিয়েশন। আর মিউটেশন কি ভাইয়া, মিউটেশন মানে পার্মানেন্ট চেঞ্জ ইন দ্য বেস সিকোয়েন্স। মিউটেশন মানে কি, পার্মানেন্ট চেঞ্জ ইন দ্য বেস সিকোয়েন্স। ভাইয়া দেখ এটা, দেখ দেখ এটা হলো ভাইয়া, দেখ তুই দেখ এখানে কি টি ছিল না, টি ছিল, এখন ওইটা সাবস্টিটিউট হয়ে কি হয়ে গেছে, সি হয়ে গেছে। তাহলে বুঝতে পারছো, তাহলে বেস সিকোয়েন্সের কি কোনটা ভাইয়া, ওটা দেখাইলো ভাইয়া, একটু মানে ই করে দেখাইলো যে এটা চেঞ্জ হয়েছে, ই করে দেখাইলো। তো ভাইয়া দেখো টি থেকে সি হইলে সমস্যাটা কি, বহুত সমস্যা আছে। তোমরা কি ওই যে কোডন পড়ছো না, কোডন, যে জিটিটি একটা অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে, AUG কি নির্দেশ করে, মেথিওনিন নির্দেশ করে, পড়ছিলা, প্রত্যেকটা কোডন প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে। তাহলে যদি জিটিসি ধরো এ অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে, পরে এটা হইব কি বি অ্যামিনো অ্যাসিড, তার মানে এটার পরে বি আসবে, তারপরে তোমার এটার পরে আরও এটা সি আসবে, এটার পরে ডি আসবে। কথা বুঝতে পারছো, সাপোজ তাহলে এই যে এই অ্যামিনো অ্যাসিডগুলোর সিকোয়েন্সে যেই প্রোটিনটা তৈরি হবে এটার বিহেভিয়ার একরকম হবে। কিন্তু ভাইয়া এইখানে দেখো ATC এনে সি হয়ে যাওয়ার কারণে এখানে এর পরে বি এর পরে এখানে সি না এসে এখানে ধরো এক্স আসলো, কারণ কি সিকোয়েন্স চেঞ্জ না, তাহলে এক্স আসলো, তাহলে কি ওই প্রোটিন সেম কাজ করবো না, তাহলে এটারে বলে মিউটেশন। মিউটেশন মানে কি, যে বেস সিকোয়েন্সের মধ্যে চেঞ্জ হওয়া। আর ভ্যারিয়েশন মানে কি, নিজের প্রজাতির মধ্যে কি চেঞ্জ। যেমন করোনা ভাইরাসের অনেক ভ্যারিয়েন্ট ভাইরাইন আমরা পড়ছিলাম, তাহলে করোনা ভাইরাসের কি ভ্যারিয়েশন হইতে পারে। আমার কি কথা বুঝতে পারছো, ভ্যারিয়েশন হয় কি কারণে জানো, ধরো তোমারে একটা করোনা ভাইরাস অ্যাটাক করছে, তোমার বডির কিছু প্রোটিন আছে না, তোমার বডির কিছু প্রোটিন ওর ক্যাপসিডের মধ্যে আটকায় গেছে, তখন ওই ভ্যারিয়েশন হয়ে যায়। কিন্তু ডিএনএ তো কি থাকে, সেমই থাকে। আমার কি কথা বুঝতে পারছো, এই কারণেই তো করোনা ভাইরাস, কথা বুঝতে পারছো, ওটা হলো ভ্যারিয়েন্ট হয়ে যায়, করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট। আর মিউটেশন কখন হয় জানো, ওই যে দেখো বলে না যে করোনা ভাইরাসের নতুন একটা স্ট্রেইন বের হয়েছে, স্ট্রেইন মানে কি, নতুন একটা RNA এর একটা বের হয়েছে যেটা আরও মারাত্মক বা যেটা আরও দুর্বল, তাই না, হ্যাঁ, তাহলে ওটা হইলো তোমার কি মিউটেশন, জেনেটিক ম্যাটেরিয়ালে চেঞ্জ। কথা বুঝতে পারছো, তো ভ্যারিয়েশন মিউটেশন এগুলা কার হয় ভাইয়া বলো তো, এগুলা যে জীব তার হয়, তো এটা জীবীয় বৈশিষ্ট্য। কথা বুঝতে পারছো, অভিযোজন ক্ষমতা আছে, এই যে ভ্যারিয়েশন মিউটেশন হইলে দেখো পাওয়ার বাইরা যায়, পাওয়ার কমা যায়, অভিযোজন ক্ষমতা আছে। জেনেটিক রিকম্বিনেশন হয়, জেনেটিক রিকম্বিনেশন মানে কি, এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি মানে কি বলো, পড়ছিলা না, এই যে এটা ডিএনএ ছিল, এটা ডিএনএ ছিল, দুইটা ডিএনএ কাইটা মাঝখানে আর একটা ডিএনএ বসাই দিছো, ওটারে কি রিকম্বিনেন্ট ডিএনএ। তাহলে জেনেটিক রিকম্বিনেশন মানে কি, এমনই ধরো এটা ভাইরাস আছে, তো এটা ধরো মানে কোনো একটা কিছু, এটা মানুষ পশু পাখি কারো বা গ্লাস কারো একটা কি ডিএনএ খণ্ড আছে, তাই না, ওটা যদি আস্তেই করে এসে ভাইরাসের সাথে জয়েন হয়ে যায়, তখন এটারে কি বলবা, রিকম্বিনেন্ট ডিএনএ বলবা না, তো এটারে কি বলবা, জেনেটিক রিকম্বিনেশন। এটাও ভাইরাসে কি হইয়া ভাইরাস আরও পাওয়ারফুল বা উইক হয়ে যেতে পারে। কথা বুঝতে পারছো, তো দ্যাটস ইট, দিস ইজ কল্ড সিমিলারলি জেনেটিক। ভাইরাসের ইতিহাস আমরা নেক্সট ক্লাসে বলবো, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ। ভাইয়া সবাই কিন্তু আজকে যেটা পড়াইছে এটা পইরা আসবা, কথা বুঝতে পারছো, নেক্সট ক্লাসে ভাই